তো আজকের টপিক ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হচ্ছে কবে, কবে নাগাদ এটা শুরু হচ্ছে মোটামুটি কারোর আন্দাজ আছে? গেল। কবে নাগাদ এটা শুরু হচ্ছে মোটামুটি আন্দাজ আছে? কে বলতে পারবে? প্রাগৈতিহাসিক যুগে শুরু হচ্ছে পঁচিশশো মোটামুটি। বেশি। 2500 সামথিং 2500 বিসি থেকে। আচ্ছা, এগুলো এক্স্যাক্টলি কবে শুরু হয়েছে তার কোনো পার্টিকুলার কিছু আইডিয়া নেই। তো বলা যেতে পারে এটা প্রাগৈতিহাসিক সময়কার একটা সভ্যতা, বা বলতে পারা যেতে পারে নব্য প্রস্তর যুগীয় সভ্যতা, হোয়াট এভার। এটা মোটামুটি 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এর অবস্থান ছিল। 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে এর অবস্থান ছিল, যার আন্ডারে প্রায় 1,500-এরও বেশি দর্শনীয় স্থান বা এর প্রত্নতাত্ত্বিক স্থান পাওয়া গেছে। ওকে, তাহলে 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে এর অবস্থান এবং প্রায় 1,500 মতো এর প্রত্নতাত্ত্বিক অবস্থান পাওয়া গেছে। মোর দ্যান 1,500 sites have been discovered of this civilization which was spread over 1.5 million square kilometer, have influence of 1.8 million square kilometer. That means যদিও এই 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারে এর অবস্থান পাওয়া গেছে, তবু এর প্রভাব পড়েছিল আরও কিছুটা এরিয়া বেশি জুড়ে। ঠিক আছে, কোথায় কোথায় এর এরিয়া ছিল? এর বাউন্ডারিটা হচ্ছে ওপর দিকে জম্মু কাশ্মীর, নর্থে নর্থে জম্মু, তার জায়গাটার নাম হচ্ছে মান্ডা। তো মান্ডা নর্থে উত্তরে, আর গুজরাট হচ্ছে দাইমাবাদ, এই এরিয়া ছিল। ঠিক আছে, দাইমাবাদ গুজরাট মানে দক্ষিণের দিকে। পশ্চিমের দিকে হচ্ছে সুতকান্দেন্দর মানে বালুচিস্তান, যেটা এখন পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে পশ্চিম দিকে। আর আলমগীরপুর পূর্ব দিকে ইউপির মধ্যে পড়ছে। বোঝা গেল? বলো বলো বলো, মুখে মুখে বলো, পড়া মুখস্থ হয়ে যাবে এখানে ক্লাসে। নর্থে হচ্ছে জম্মু মান্দা গুজরাট, সাউথে হচ্ছে দাইমাবাদ গুজরাট, গজেন্দ্র হচ্ছে বালুচিস্তান আর ওয়েস্টের দিকে, আর আলমগীরপুর হচ্ছে ইউপিতে ইস্টের দিকে। বলে যাও বলে যাও বলে যাও, ঋত্বিক বল। ঋত্বিক বল। কি বলবো? তোর মরা। আরে আমি একটু এই যে বই খাতাগুলো তুই মরে যা, তুই মরে যা। আরে আমি খেয়ে উঠলাম দাদা। Because of widespread of civilization and non-decipherment of script, various হ্যাঁ, theories of তুই তো আমি তো চুপ করে থাক, এখন মাইক্রোফোন তুই অনই করবি না। ঠিক আছে। Because of widespread of civilization and non-decipherment of script, various theories of its origin have emerged. মানে সিন্ধু সভ্যতা যখন তৈরি হচ্ছে বা আবিষ্কার যখন হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন লোকজন বিভিন্ন রকম ধন্দে পড়েছিল। তার কোনো পার্টিকুলার কোনো ঐতিহাসিক উপাদান এখানে পাওয়া যায় না। কিছু কিছু স্ক্রিপ্টের ওপর সেরকমভাবে কোনো স্ক্রিপ্টও পাওয়া যায় না। ঠিক আছে, কিছু কিছু এলিমেন্টস, ঐতিহাসিক এলিমেন্টসের ওপর ভিত্তি করে এর ইতিহাসকে আমরা মোটামুটি ধারণা করে নিই, রিসার্চার যারা আছেন তারা ধারণা করে নেন। ওকে, তো এই যে মতবাদগুলো, এক একজন যে এক এক রকম মতবাদ দিয়েছে এই সভ্যতার সম্বন্ধে, সে মতবাদগুলো কি কি আছে? নাম্বার 1, ফরেন অরিজিন থিওরি। ফরেন অরিজিন থিওরি বৈদেশিক একটা ধারণা। তাদের মধ্যে কারা কারা রয়েছেন? জন মার্শাল রয়েছেন, সেকেন্ডে রয়েছেন মর্টিমার হুইলার, থার্ডে রয়েছেন গর্ডন চাইল্ড। জন মার্শাল, মর্টিমার হুইলার আর গর্ডন চাইল্ড এরা প্রত্যেকেই প্রত্নতাত্ত্বিকবিদ এবং ঐতিহাসিক। তারা বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন সিন্ধু সভ্যতা সম্বন্ধে। তো এদের মতবাদটা কি বলছে? অ্যাকর্ডিং টু দেম, দিস সিভিলাইজেশন স্টার্টেড অ্যাব্রাপ্টলি অ্যান্ড রিচ ইটস পিক ইন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। মানে এই সভ্যতাটা শুরুই হচ্ছে একদম ছন্নছাড়াভাবে, এবং এটার একদম মানে এই যে একদম টপমোস্ট ওপরে যে সভ্যতাটা যা চূড়ান্ত ক্লাইম্যাক্সে উঠে গেছিলো, এটা খুব অল্প সময়ের মধ্যেই এর চূড়ান্ত আর কি সভ্যতাটা বিস্তার করেছিল। ঠিক আছে, দাস অ্যাকর্ডিং টু দেম, দ্য পিপল ফ্রম মেসোপটেমিয়া কেম টু ইন্দাস ভ্যালি অ্যান্ড স্টার্টেড আরবানাইজেশন ওভার দেয়ার। মানে এদের মতে বলছে যে কিছু কিছু লোক মেসোপটেমিয়া থেকে নাকি এখানে এসছিল, এবং তারপরেই তারা ওই মেসোপটেমিয়ার লোকগুলোই এই
ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে বা সিন্ধু সভ্যতা অঞ্চলে একটা শহুরে সভ্যতা শুরু করেছিল। এটুকু ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে এখানে? নেই তো? বেশ। এবার এই যে এরা বললো যে কিছু কিছু লোক মেসোপটেমিয়া থেকে এসছে এবং তারা এসে সভ্যতারা শহরে কালচার শুরু করে দিল। আমরা জানি সিন্ধু সভ্যতারা শহুরে কালচারের সভ্যতা। তো যাই হোক, তো এদের পেছনের এই বক্তব্যের পেছনে যুক্তিগুলো কি কি ছিল? তো যুক্তিগুলো হচ্ছে তারা জাস্টিফাই করছে এই বক্তব্যগুলো করে, বোথ সিভিলাইজেশন ওয়্যার আরবান। দুখানা সিভিলাইজেশনে কিন্তু শহর সভ্যতা ছিল, মানে মেসোপটেমিয়া আরবান সিভিলাইজেশন ছিল আর সিন্ধু সভ্যতা ছিল শহর সভ্যতা। বোথ ইউজিং পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, মানে তারা যে লেখো আঁকতো সেখানে কিন্তু ছবি দিয়ে আঁকা আঁকি আঁকতো। আমরা নিশ্চয়ই মানে মনে পড়ছে ছোটবেলার বইগুলোতে দেখেছিলাম যে বিভিন্ন রকম ওই ষাঁড়, হাতি, ঘোড়া এই ধরনের কতগুলো ছবি এঁকে এঁকে তারা বিভিন্ন রকম লিপি এঁকেছিল, তাই না? মনে পড়ছে নাকি দেখাতে হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আরও বলছে এদের যুক্তি, বলছে এদের দুটো জায়গাতে মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতার দুটো জায়গাতেই শিলমোহর পাওয়া গেছে, শিলস পাওয়া গেছে। বোথ ইউজড হুইল টার্ন পটারি, চাকাই তৈরি তারা মাটির পাত্র তৈরি করতো, ঠিক আছে। বোথ ইউজড ব্রোঞ্জ, দুখানা জায়গাতে মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতার অঞ্চলে দুটো জায়গাতেই কিন্তু এখানে ব্রোঞ্জের ব্যবহার পাওয়া গেছে। বোথ ইউজড বার্নড ব্রিক, পোড়া ইটের ব্যবহার দুটো জায়গাতেই দেখতে পাওয়া গেছে। তো এইসব সিমিলারিটি মাথায় লক্ষ্য রেখে জন মার্শাল, মর্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড বলছেন যে এই সব লোকজন নাকি মেসোপটেমিয়া থেকে এসে সিন্ধু সভ্যতা অঞ্চলে একটা শহরের সভ্যতা স্থাপন করেছিল। সিন্ধু সভ্যতার লোকজন এখানকার স্থায়ী বাসিন্দা নয়, ঠিক আছে। কিন্তু যদি আরও আমরা গভীরে গিয়ে অ্যানালাইসিস করি বিষয়টাকে, তাহলে দেখতে পারবো এই দুখানা জায়গার মধ্যে মেসোপটেমিয়া এবং সিন্ধু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এই দুটো জায়গার মধ্যেও কিন্তু বিস্তর ফারাক রয়েছে। সেই ফারাকগুলো, ডিফারেন্সগুলো কি কি? ডিফারেন্সগুলো হচ্ছে পিক্টোগ্রাফি স্ক্রিপ্ট, মানে তোমাকে যে লেখকগুলো বললাম সেই লেখকগুলো তুমি যদি ভালো করে খেয়াল করে দেখা যায় তাহলে মেসোপটেমিয়া সভ্যতাতে 900খানা সিম্বল পাওয়া গেছিল, 900 সিম্বল পাওয়া গেছিল। ওয়্যারএস ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতা অঞ্চলে 396খানা চিহ্ন পাওয়া যায়, তার মানে অনেকটাই কম। শিলমোহরের যদি পার্থক্য করতে হয় বৈশিষ্ট্য অনুযায়ী, তাহলে মেসোপটেমিয়া সভ্যতাতে সিলিন্ড্রিক্যাল শেপের একটা শিলমোহর পাওয়া গেছিল। মানে সিলিন্ডার বলতে কি বোঝাচ্ছে? সিলিন্ডার বলতে কি বোঝাচ্ছে? চোঙ আকৃতির একটা শিলমোহর পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু তৈরি হচ্ছে কিসে? মাটির তৈরি হচ্ছে, সিলিন্ড্রিক্যাল শেপ এবং মাটি দিয়ে তৈরি হচ্ছে, ক্লে দিয়ে, কাদামাটি দিয়ে। ওয়্যারএস সিন্ধু সভ্যতা অঞ্চলে শিল হচ্ছে কিরকম দেখতে? স্কোয়ার অ্যান্ড রেক্টেঙ্গুলার, চৌকো টাইপের দেখতে হচ্ছে, স্কোয়ার বা রেক্টেঙ্গুলার টাইপের দেখতে হচ্ছে, এবং এটা তৈরি হচ্ছে স্টিরাটাইট দিয়ে, তার মানে ভিন্ন এলিমেন্ট ইউজ করা হয়েছে। ব্রোঞ্জের যদি ব্যবহার দেখা যায় তাহলে মেসোপটেমিয়া সভ্যতাতে ব্রোঞ্জের ব্যবহার সব থেকে কম ছিল, কিন্তু সিন্ধু সভ্যতা অঞ্চলে কিন্তু এখানে বেশি ছিল, তাহলে এই দিক থেকেও পার্থক্য রয়েছে। আর যদি পোড়া মাটির দিক থেকে বৈশিষ্ট্য করা যায় তাহলে এর কোনো পার্টিকুলার সাইজ বা শেপ ছিল না মেসোপটেমিয়া অঞ্চলে, এখানে কোনো পার্টিকুলার পোড়া মাটির কোনো শেপ ছিল না। কিন্তু সিন্ধু সভ্যতা অঞ্চলে দেখা যায় যে 1:2:3 এই অনুপাতে একটা পার্টিকুলার শেপের, স্ট্যান্ডার্ডস একটা শেপের এই পোড়া মাটির কিন্তু ইটগুলো তৈরি করা হতো। 1:2:4 আছে তো? 1:2:4 অনুযায়ী তারা একটা স্ট্যান্ডার্ড ব্রিক্স বা পোড়া মাটির ইয়ে তৈরি করতো, বোঝা গেল? তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এই জন মার্শাল, মর্টিমার হুইলার, গর্ডন চাইল্ড এদের যে তত্ত্ব যে মেসোপটেমিয়ার লোকরা নাকি এসে সিন্ধু সভ্যতা শুরু করেছিল বা সভ্যতা স্থাপন করেছিল, এই যুক্তি কিন্তু খারিজ হয়ে যাচ্ছে। এটুকু ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? নেই তো? না। বেশ। সেকেন্ডে আরেকটা তত্ত্ব আছে যে কারা কারা কেউ কেউ ঐতিহাসিকগণ বলছেন যে এটা নাকি আসছে আরিয়ান অরিজিন থেকে, মানে আর্যরা এসে নাকি সিন্ধু সভ্যতা তৈরি করছে, আর্যরা এসে সিন্ধু সভ্যতা তৈরি করছে। তো এদের তত্ত্বটা কারা কারা দিচ্ছে?
এস.আর. রাও, এডি পুলস্কার, কে.এ.এন. শাস্ত্রী, টি.এন. রামাচন্দ্রন বলে বিভিন্ন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিকবিদগণ এরা বলছেন যে আর্যরা এসে নাকি সিন্ধু সভ্যতা তৈরি হচ্ছে। ওকে, তো এদের যুক্তিগুলো কি? এদের পেছনে নিশ্চয় যুক্তি আছে। তো এরা এদের যুক্তি তৈরি করার জন্য, এদের থিওরি তৈরি করার জন্য যে তত্ত্বগুলো দিয়েছেন, তারা বলছেন যে প্রথমত দ্য জিওগ্রাফিক্যাল এরিয়াস অফ ভেদিক আরিয়ান অ্যান্ড হরপ্পান ওয়্যার সেম। বৈদিক যুগে আর্যদের যে এরিয়া ছিল, ভৌগোলিক যে এরিয়া ছিল, তার সাথে হরপ্পা সভ্যতার যে এরিয়া, সেটা সেম এরিয়া, সেম জায়গায় সভ্যতা তৈরি হয়েছিল। মানে বৈদিক সভ্যতা যেখানে তৈরি হয়েছিল, হরপ্পা সভ্যতা সেখানেই তৈরি হয়েছিল। ভেরিয়াস রেফারেন্সেস ইন বৈদিক লিটারেচার লাইক হরুপ্রিয়া অ্যান্ড ভিত্রাহান্তা, ঠিক আছে, এই হরপ্পা অঞ্চলে যে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় সেইটাই পরবর্তীকালে বৈদিক আর্য যুগে যে সাহিত্য রচনা হয়েছিল সেখানে দুখানা জিনিস পাওয়া যায়। এই যে হরপ্পাটা হচ্ছে হরিপ্রিয়া, ঠিক আছে, এখান থেকে নাকি তোমার একটা আঁচ পাওয়া যায় যে হরপ্পা সভ্যতার এখানে একটা ছাঁচ পাওয়া গেছিল বা টাচ ছিল বৈদিক সভ্যতাতে। যখন সাহিত্য রচনা করা হয় তখন হরপ্পা সভ্যতার নাম করা হয়, ঠিক আছে। এভিডেন্স অফ হর্স হ্যাভ বিন ফাউন্ড ইন সুক্রোডা, মানে আমরা জানি যে হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা অঞ্চলের সময় ঘোড়ার কিন্তু ব্যবহার ছিল না। ছিল কি? ঘোড়ার কিন্তু ব্যবহার ছিল না। কিন্তু একটা মাত্র ওই যে ১,৫০০খানা সাইট পাওয়া গেছে, ১,৫০০ সাইটের মধ্যে একটা মাত্র জায়গা সুরকোডাটা, এইখানে কিন্তু ঘোড়ার শব বা কবর পাওয়া গেছিল, ঠিক আছে। তো সেখান থেকে আন্দাজ করা যাচ্ছে যে বৈদিক যুগে তো আর্যরা ঘোড়া ব্যবহার করতো, সেখান থেকে আন্দাজ পাওয়া যাচ্ছে যে তাহলে হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা দুটোই কিন্তু আর্যদেরই দান। এবং সেইটা এস্টাবলিশ করছেন তত্ত্বটা কারা কারা? এস.আর. রাও, এডি পুলস্কার, কে.এন. শাস্ত্রী, টি.এন. রামাচন্দ্রন। এরা বলছে যে সিন্ধু সভ্যতা তৈরি হচ্ছে কোথা থেকে? আর্যদের থেকেই তৈরি হচ্ছে। এটুকু পরিষ্কার? কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? না। ইজি তো? বেশ। এবার এদের তত্ত্বগুলোকে যদি আমি আরো ডিপে অ্যানালাইসিস করা যায়, এই যে তত্ত্বগুলো এরা দিল, এটা যদি ডিপে অ্যানালাইসিস করা যায় তাহলে এখানেও কিছু কিছু ডিফারেন্সেস পাওয়া যাবে। ডিফারেন্সেসগুলো কি কি? নেচার যদি দেখা যায় যে এদের সভ্যতার যদি নেচার প্রকৃতি কেমন ছিল, তাহলে হরপ্পা সভ্যতার প্রকৃতি হচ্ছে কিরকম? সৌর সভ্যতা, তাই না? হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য কিরকম? সৌর সভ্যতা। whereas আর্যদের যে সভ্যতা যেটা ছিল, মানে বৈদিক সভ্যতা, সেটা কিরকম ছিল? গ্রামীণ সভ্যতা ছিল, রুরাল। তার মানে শহর থেকে গ্রাম কি করে আসে? আবার লোকে গ্রাম থেকে শহরে যায়, তাই না? শহর থেকে তো গ্রামে আসতে পারে না। তার মানে এখানে একটা বিস্তর ফারাক রয়েছে। এদিকে হরপ্পা সভ্যতা আগে হয়ে গেছে, আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা অনেক পরে হয়েছে। তাহলে নিশ্চয়ই দুটো লোক এক নয়। একটা বৈশিষ্ট্য। দেবদেবতা, মানে দেব দেবতা আর কি, গডদের যদি বৈশিষ্ট্য দেখা যায়, তাহলে হরপ্পা সভ্যতাতে কি হয়েছিল? প্রথমত মাতৃ দেবতাকে পুজো করা হতো, মাদার গডডেসকে পুজো আরাধনা করা হতো। whereas আর্য সভ্যতাতে বা বৈদিক সভ্যতাতে কি হলো? মেল গডকে প্রাধান্য দেওয়া হলো, ঠিক আছে, পুরুষ দেবতাকে একটা প্রাধান্য দেওয়া হলো। তার মানে প্রকারান্তরে সমাজটা কি সমাজ হয়ে গেল? পেট্রিয়ার্কাল সমাজ হয়ে গেল না? পিতৃতান্ত্রিক সমাজ। ক্লিয়ার এটুকু? কারণ কোনো সমস্যা আছে এখানে? ওকে তো? ভেরি গুড। না। পরেরটা, ইকোনমিক যদি অ্যাক্টিভিটি দেখা যায়, অর্থনৈতিক কাজকর্ম, তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু যে ধরনের হরপ্পা সভ্যতায় যে ধরনের ইকোনমি স্ট্যান্ডার্ড ছিল, কাজকর্ম হতো, সবকটাই তোমার সেকেন্ডারি ইকোনমি ছিল। সেকেন্ডারি বলতে শিল্প, কলকারখানা বা সব ইন্ডাস্ট্রি, বিজনেস, ট্রেড, ঠিক আছে। তার মানে কি হরপ্পা সভ্যতাতে তোমার ব্রোঞ্জের ব্যবহার হচ্ছে, তামার ব্যবহার হচ্ছে। এবার তামা নিয়ে তারা বিভিন্ন রকম জিনিসপত্র, অলংকার তৈরি করছে। তারপরে তার জন্য একটা ইন্ডাস্ট্রি দরকার পড়ে। আবার প্রচুর পরিমাণে চাষ উদ্বৃত্ত হওয়ার জন্য হরপ্পা সভ্যতার লোকজন কি করতো? ট্রেড করতো না? ব্যবসা বাণিজ্য করতো না? মেসোপটেমিয়ার, তারপরে তোমার সুমের, তারপরে তোমার মিশর, এইসব অঞ্চলে তারা বিভিন্ন রকম জায়গাতে বৈদেশিক লেনদেন করতো। তার মানে একটা সেকেন্ডারি, মানে সেকেন্ডারি একটা ইন্ডাস্ট্রি, একটা সেক্টর, সেখানে কিন্তু প্রধানতভাবে অর্থনৈতিক যে আমদানি, সেটা কিন্তু কাজকর্মগুলো পালন করতো।
whereas বৈদিক সভ্যতাতে বা আর্যদের যুগে কি হতো প্রাইমারি অ্যাক্টিভিটি মানে কি, যেটা প্রাইমারি অ্যাক্টিভিটি মানে যেটা ল্যান্ডের ওপর নির্ভরশীল। তো ল্যান্ডের ওপর নির্ভরশীল মানে কি, গ্রামে কি হবে, চাষবাস হবে, চাষবাস। বোঝা গেল? তাহলে এখানে প্রাইমারি অ্যাক্টিভিটি হচ্ছে, কিন্তু হরপ্পা তার আগের যুগ হয়ে গেল, সেখানে সেকেন্ডারি অ্যাক্টিভিটি হচ্ছে। ন্যাচারালি আরবান হলেই সেকেন্ডারি হয়ে যাবে। ট্রেডের যদি দেখা যায়, যে ট্রেডের কথাটা বলা হলো, তুমি খেয়াল করে দেখো ট্রেডে যখন কথা বলা হয় এখানে কিন্তু ভালো পরিমাণে ট্রেড বা ব্যবসা হতো, কিন্তু এখানে কোনো ব্যবসার কোনো বৈশিষ্ট্যই পাওয়া যায়নি। ট্রেড ডাজ নট এক্সিস্ট। বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য হতো, তার কোনো বৈশিষ্ট্যই পাওয়া যায়নি। ঠিক আছে, এখানে তুমি যদি ধাতুর যেসব ব্যবসাগুলো হয়, তাহলে ধাতু এখানে ব্যবহার হয়েছিল, মেটালিস্টিক নেচার ছিল, কিন্তু এখানে কোনো ধাতুর ব্যবহার সেরকম অর্থে পাওয়া যায়নি। টাইম পিরিয়ড, তুমি যদি টাইম পিরিয়ডে দেখো দুটোর, তো হরপ্পা সভ্যতার যে ফেজটা সেটা 2600 বিসি থেকে 1800 বিসি পর্যন্ত চলেছে, মানে 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে দেখো প্রায় 300 বছর পর একটা 300 বছরের গ্যাপ নিয়ে শুরু হচ্ছে আর্য সভ্যতা, 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এই 300 বছরের রহস্যটা একটা বড়সড় রহস্য, সেটা তো আমরা আসবো পরে। 300 বছরের একটা বড়সড় গ্যাপ পড়ে গেছিল, এখানে নিয়েও অনেক বিতর্ক মতবাদ হ্যান ত্যান আছে। তো মোটামুটি 300 বছরের গ্যাপে কিন্তু হরপ্পা আগে হয়ে গেছে, আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা অনেক পরে এসছে। তাহলে ন্যাচারালি এই যে তত্ত্ব যেটা দিচ্ছে যে আর্যরাই নাকি সিন্ধু সভ্যতা তৈরি করেছে, এই তত্ত্ব কি মানা যায়? এই তত্ত্ব কি মানা যায়? তো ওই যে ওখানে যে ফিমেল গডের কথা বললেন, তো ওখানে তো মেল আর ফিমেল দুটোই তো পুজো করা হচ্ছে। কোনটা? ওই যে গড আছে না আর্য সভ্যতায়, তো পশুপতি ছিল। ওখানে তো এখানে দেখো হরপ্পাতে লেখা তো আছে পুজো করা হতো বিষ্ণু। প্রিডমিনেন্স। ডমিনেন্সটা বেশি ছিল। আবার ফিমেলও ছিল, ওই অদিতি। সব জায়গাতেই সবকিছু ছিল। পেট্রিয়ার্কার সমাজে কি নারীদের কোনো অবস্থান একেবারে নেই? তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, বৈদিক যুগে কিন্তু অনেক, মানে যারা আর কি যখন ঋগ্বেদ বা অন্যান্য যখন বেদ লেখালেখি হলো, তখন প্রথম যুগে মানে প্রাক ঋগ বৈদিক যুগে বা পূর্ব বৈদিক যুগে, সেই সময় কিন্তু অনেক মহিলারাও শ্লোক টোক লিখেছেন। দ্বিতীয় ক্ষেত্রে, সেকেন্ডারি ক্ষেত্রে, ল্যাটার বৈদিক পিরিয়ডে কিন্তু কোনো রকম মহিলাদের সেরকমভাবে স্থান সেরকমভাবে ছিল না, তবু এখানে এক দুজন ছিলেন। আবার এই দিকে যখন হরপ্পা সভ্যতা, তখন মানুষ কিন্তু একদম শুরুর দিকের লোকজন, তারা প্রকৃতির ওপর ভয় পাচ্ছে, প্রকৃতিকে নিয়ে ভয় পাচ্ছে, তার জন্য তারা পশুপতিকে ইয়ে করছে। ঠিক আছে, কিন্তু গল্পটা পুরো উল্টো হয়ে যাচ্ছে। গল্পটা উল্টো হচ্ছে এখানেই, তারা প্রাধান্য দিচ্ছে মেয়েদেরকে, হরপ্পা সভ্যতার মেয়েদেরকে প্রাধান্য দিচ্ছে। তারা ভাবছে প্রকৃতি মেয়েদের সমান সমান, কারণ একটি মা তার সন্তানকে জন্ম দিতে পারছে, ঠিক সেরকমভাবেই বিভিন্ন রকম মানুষ, হরপ্পা সভ্যতার লোকজন, তারা যেহেতু প্রাক সভ্যতা, তারা যেহেতু প্রাগৈতিহাসিক সভ্যতা, তো সেই কারণে দেখা যাচ্ছে যে হরপ্পা সভ্যতার লোকজন বলছে প্রকৃতির সাথে মায়ের তুলনা করছে, তার জন্য মাতৃ প্রধান একটা সভ্যতা ছিল। এখানে কিন্তু পিতৃতান্ত্রিক সভ্যতা ছিল, তার জন্য ভগবান দেবতা সেটাও কিন্তু পাল্টে যাচ্ছে। এখানে প্রিডমিনেন্সের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আধিপত্য ছিল মাতৃদেবতার, এখানে আধিপত্য ছিল পিতৃতান্ত্রিক দেবতার। তো সুতরাং এই ব্যাপারটাও কিন্তু আর্য তত্ত্বটাও কিন্তু খারিজ হয়ে যাচ্ছে। থার্ড যে তত্ত্ব যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিজিনাস অরিজিন, মানে সিন্ধু সভ্যতার লোকজন নাকি এখানকার খোদ লোক। সিন্ধু সভ্যতার লোকজন নাকি এখানকার খোদ লোক, মানে এরা কখনো এদিক ওদিক করেনি, এখানকারই লোকজন, স্থায়ী বাসিন্দা, যেখানে সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল এখানকার স্থায়ী বাসিন্দারাই তৈরি করেছে। এই যে যুক্তি যে এখানকার লোকাল লোকজনই সিন্ধু সভ্যতা তৈরি করেছে, সেই যুক্তি কারা কারা মন্তব্য করেছেন? স্টুয়ার্ট পিগট, জে এফ ডেলস, ওয়াল্টার ফেয়ার সার্ভিস, এ এন ঘোষ, ডিপি আগরওয়াল, এই নামে কিছু কিছু ঐতিহাসিকগণ বলছে যে সিন্ধু সভ্যতা তৈরি করছে এখানকার নিজস্ব লোকজন, তারা না মেসোপটেমিয়া থেকে এসছে, না আর্যরা এসে বানিয়েছে, এখানকার খোদ নিজস্ব লোকজনই এই সভ্যতা তৈরি করেছে। এবং এই যুক্তির পেছনে তারা কি কি যুক্তি দিচ্ছে? অ্যাকর্ডিং টু দিস থিওরি, এরা বলছে ডিউরিং 6 মিলিয়ন বিসি small communities started living in western Pakistan and eastern Afghanistan. পশ্চিম পাকিস্তান এবং ইস্টার্ন আফগানিস্তানে ছোট ছোট অল্প অল্প করে কতগুলো গোষ্ঠী নির্মাণ হয়েছিল একদম 6 মিলিয়ন বিসিতে সময়। ঠিক আছে, 6000 বা 7000 খ্রিস্টপূর্বাব্দের সময়, সেই সময় অল্প অল্প করে গোষ্ঠীর লোকজন সবাই আসা শুরু করেছে
পশ্চিম পাকিস্তান এবং পূর্ব আফগানিস্তান অঞ্চলে। এবং এই স্মল কমিউনিটিগুলো, গোষ্ঠীগুলো পরবর্তীকালে ছোট ছোট ভিলেজ হয়, স্মল ভিলেজ হয়ে যায়, এবং তারা আস্তে আস্তে বিভিন্ন রকম জায়গায় ছড়িয়ে পড়ে, যেমন নাল, জোপ, কোয়েটা, মুন্দগক অ্যান্ড কুলি, বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, দে ওয়ার এনগেজড ইন সাবস্টেন্স এগ্রিকালচার অ্যান্ড প্যাস্টোরাল অ্যাক্টিভিটিস। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যে বিভিন্ন রকম জায়গা যদি আমরা বিচার করে দেখি, তাহলে দেখতে পাবো এরা কিন্তু প্রাথমিকভাবে, ইন্ডাস্ট্রি তো পরে আসলো, আসলে তো এই সভ্যতা তো অনেক দিনকার আগে, প্রাগৈতিক সভ্যতা। তো মানুষ প্রথমে ওই যে আগের দিন পড়ছিলাম মনে আছে, হোমিনিড, তারপরে হোমোসেপিয়েন্স, সেপিয়েন্স, আস্তে আস্তে আসলো মানুষজন, মনে আছে আগের দিন পড়ছিলাম আমরা। তো ন্যাচারালি এই মানুষগুলো আস্তে আস্তে যখন তাদের বুদ্ধি খুলছে, তাদের যখন বুদ্ধি খুলে ফেলছে, তখন আস্তে আস্তে তারা বিভিন্ন রকম অস্ত্র আবিষ্কার করছে, ধাতু আবিষ্কার করছে, ব্রোঞ্জের ব্যবহার শিখছে, আগুনের ব্যবহার শিখছে, চাকার ব্যবহার শিখছে। তো ওই যাকে বলা হয় দিমাক্কা বাত্তি জালগা। ঠিক আছে, তো এই যখন দিমাক্কা জালগা যখন হচ্ছে, তখন আস্তে আস্তে তারা চাষবাস করছে, চাষবাস লাঙলের ব্যবহার শিখছে। তো চাষবাস লাঙলের ব্যবহার যখন শিখে যাচ্ছে, তখন সেই লোকগুলো আস্তে আস্তে গ্রাম্য জীবনযাপন মানে এগ্রিকালচারটা করছে, এবং তাদের যখন খাবারের সংকট পড়ছে আস্তে আস্তে, যখন গোষ্ঠী নিয়ে একসাথে থাকছে, তখন তারা ওই খাবার জোগানের জন্য তারা দেখলো যে শিকার করে আর বেশি কদিন থাকা যাবে না, তারা আস্তে আস্তে পশু পালন করা শুরু করলো। তো সেই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার একদম প্রাথমিক সময়টা, ওই 6 মিলিয়ন বিসি, এই সময়টায় কিন্তু মানুষজন প্রাথমিকভাবে এগ্রিকালচার এবং প্যাস্টোরাল অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করতো। পরবর্তীতে যখন তারা উন্নত হয়ে গেল, সৌরসৌধে যখন তৈরি করে ফেললো, তখন তারা ইন্ডাস্ট্রি, ব্যবসা, ট্রেড এসব শুরু করে দিল। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, স্মল ভিলেজেস ট্রান্সফর্মড ইন্টু বিগ ভিলেজেস। এই যে ছোটো ছোটো ভিলেজগুলো তৈরি হয়েছিল, এই ভিলেজগুলো পরবর্তীকালে কি হলো, বড় বড় ভিলেজ হয়ে গেল। তার কারণ যখনই খাবার দাবারের যোগান হয়ে যাবে, যখনই পশুপালন ঠিকঠাক করে হয়ে খাবার দাবারের যোগান হবে, ব্যবসা বাণিজ্য হবে, টাকা পয়সা ঠিকঠাক করে আসবে, তখন মানুষের কি জীবনযাপনের কোনো চাপ নেই, লকডাউন, চলো জনসংখ্যা বৃদ্ধি করো। জনসংখ্যা বৃদ্ধি করে স্মল ভিলেজ হয়ে যাচ্ছে বড় ভিলেজ। Around 5000 BC, the population increased, which forced the people to move to other areas, and many people moved to Indus Valley. এই যে পশ্চিম পাকিস্তান, ইস্টার্ন আফগানিস্তান, এই অঞ্চলে তারা শুরু করেছিল, ঠিক আছে, এটা মোটামুটি সিন্ধু নদীর পশ্চিম দিকে, তাই না? যারা যারা আমাদের ওই নদীর ক্লাস করেছো, তারা নিশ্চয়ই জানো সিন্ধু সভ্যতার অবস্থানটা কোথায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, নদীর অবস্থান তোমরা নিশ্চয়ই জানো, হ্যাঁ হ্যাঁ জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ আমরা কি বলেছিলাম, যদি ভারতবর্ষের বুকারচু মাত্রা, গ্লেসিয়ার থেকে, হ্যাঁ বুকারচু গ্লেসিয়ার থেকে লাদাখ হয়ে ওটা পাকিস্তানে গেছে। যদি আজকে সিন্ধু নদীটা এরম ভাবে যায়, তাহলে এটা হচ্ছে পাকিস্তান, তাহলে পাকিস্তানের এটা পশ্চিম প্রান্ত, এটা হচ্ছে ইস্টার্ন পূর্ব প্রান্ত, এই দিকে হচ্ছে আফগানিস্তান, তাই না? তো আফগানিস্তানের এই দিকটা হচ্ছে ইস্ট, এই দিকটা হচ্ছে ওয়েস্ট। তো বলছে শুরুর দিকে 6000 বিসিতে এইরকম সময় মানুষজন প্রথম এই অঞ্চলটা করে বসবাস করত। মানে সিন্ধু নদীর কিন্তু কোন দিকটা বসবাস করছে, পশ্চিম দিকে বসবাস করছে। ঠিক আছে, এবার এরা যখন পশুপালন, চাষবাস করে করে যখন এদের একদম মানে খাবার দাবার সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, তখন এদের অল্প অল্প যে গোষ্ঠীগুলো যেগুলো ছিল, স্মল ভিলেজ যেগুলো বানিয়েছিল, সেগুলো আকারে বড় হচ্ছে। এবার যখনই আকারে বড় হবে, তখন কি এই জায়গাটার মধ্যে তারা থাকতে হবে, আবদ্ধ থাকতে পারবে? পারবে কি? হ্যালো, না, তখন তারা মুভ করবে, তো মুভ করে কোথায় যাবে? মুভ করে কেউ কেউ আসবে পূর্বের দিকে নদী পার হয়ে, আবার কেউ কেউ যাবে পশ্চিমের দিকে। তো তুমি যদি পৃথিবীর ম্যাপটা আবার খেয়াল করে দেখো, তাহলে মন দিয়ে একটু খেয়াল করে দেখবে, এরকম জায়গায় রয়েছে। এটা সেই উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো এইখানে শুরু করছে সভ্যতাটা, এখানে সভ্যতা শুরু হচ্ছে। জনসংখ্যা যখন বেড়ে যাচ্ছে, তখন তারা এই দিকেও আসছে,
তারা আবার এই দিকেও ছড়িয়ে যাচ্ছে, এই দিকেও ছড়িয়ে যাচ্ছে, আবার এই জায়গাটা যেখানে তোমার ওই ইরান, তারপরে তোমার তুরস্ক, এই জায়গাগুলো যেগুলো রয়েছে, ইরাক, এই মেসোপটেমিয়া, সুমের, আবার এই দিকে ভূমধ্যসাগর পেরিয়ে আসে তোমার এদিকে ইজিপ্ট, আস্তে আস্তে মানুষজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আধুনিক তত্ত্ব এটাই বলছে যে পৃথিবীর সমস্ত সভ্যতা শুরু হচ্ছে এই অঞ্চল থেকে। দিস ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে? এইখান থেকে মানুষজন যখন জনসংখ্যা বেড়ে তখন এই দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে। এবং জিওগ্রাফি অনুযায়ী যখন পৃথিবী যখন ঠান্ডা হচ্ছে, যখন জলে মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার একটা সময় আইস এজ, তারপরে আবার উত্তাপ বাড়ছে, বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জলের লেভেল বড় হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই যে তলগুলো ছিল, যখন ধরে রাখো যখন আইস এজ ছিল, যখন বরফের যুগ ছিল, তখন কি হতো, তখন কি তোমার এই সমুদ্রগুলো তখন তো সলিড হয়ে গেছিলো, তাই না? সমুদ্রগুলোর যে জলের লেভেল সেটা সব সলিড হয়ে গেছিলো। তো সমুদ্রে যদি জলের লেভেল যদি সলিড হয়ে যায়, তাহলে মানুষ নিশ্চয়ই আরামসে হেঁটে পার হয়ে যাবে এই দিক থেকে এই দিক। আবার আস্তে আস্তে মানুষজনের যখন এই মিটে যাচ্ছে, যখন জলের গরম হয়ে যাচ্ছে, আইসে যখন কেটে যাচ্ছে, তখন আবার কি হয়ে যাচ্ছে, জলের স্তর বেড়ে যাচ্ছে। জলের স্তর বেড়ে গেলে মানুষজন আবার এক একটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, বা তারা বিভিন্ন রকমভাবে আসতে পারছে না, তখন বিভিন্ন রকমভাবে তারা কমিউনিটি তৈরি করে দিচ্ছে। বোঝা গেল কি বলতে চাইলাম? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, আচ্ছা এবার দেখা যাচ্ছে। এবার হ্যাঁ দেখা যাচ্ছে। বেশ, চলো তাহলে তারা বড় বড় ভিলেজ গ্রাম বানাচ্ছে। অ্যারাউন্ড 500 BC the population increased which forced the people to move to other areas and many people moved to Indus Valley। ঠিক আছে, যেটা বলছিলাম, বিভিন্ন লোকজন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এবং কিছু কিছু লোকজন, অনেক লোকজন তারা চলে আসছে সিন্ধু সভ্যতা অঞ্চলে, মানে সিন্ধু নদীর আশপাশের অঞ্চলে তারা বসবাস করে থাকছে। তারা এখানকার খোঁজ থেকে আছে, বাদ বাকি লোকজন সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ল্যান্ড হেয়ার ওয়াজ রিচ ইন মিনারেলস অ্যান্ড ভেরি প্রোডাক্টিভ। এবার আমাকে বলো, সিন্ধু নদী এটা কি প্রাচীন নদী না আধুনিক নদী? স্যার প্রাচীন। প্রাচীন নদী। তার কারণ সিন্ধু নদী তৈরি হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, ওই লাদাখ বেল্টটা দিয়ে, তাই না? তো লাদাখ বেল্টে তোমার কোন হিমালয় রয়েছে? ট্রান্স হিমালয় রয়েছে, তাই না? এবার তার দিক থেকে যখন তুমি দক্ষিণ দিকে আসো, লাদাখ পেরিয়ে তুমি যখন জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের দিকে যখন নামতে নামতে আসো, তখন এই মাঝখানের বেলটাতে, মানে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর বা পার্টিকুলার উত্তরাখণ্ড, এখানে তো আসল হিমালয় রয়েছে। তো তো হিমালয়ের ওই আগে আগে কি ছিল? টেথিস মহাসাগর ছিল, তাই না? তার মানে সিন্ধু সভ্যতার আগে কিন্তু, অনেক যুগ আগে কিন্তু, যখন এশিয়ার ওই যে প্লেট যেটা ছিল, সেইখানে ওই মানসারোবর লেকের পাশ থেকে, বুকারচু লেক থেকে, সেখানে কিন্তু সিন্ধু নদী তৈরি অলরেডি হয়েই রয়েছিল। যদি আগের থেকে নদী একটা আসে এবং পরবর্তীকালে যদি এই টেনিস মহাসাগরকে একদম পলিগুলোকে ছেঁচে দিয়ে যদি আবার নতুন করে হিমালয় তৈরি হয়, তাহলে তলার দিক থেকে যদি পলি ওপর দিকে উঠে হিমালয় পর্বত সৃষ্টি করে, তাহলে তলার দিককার যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো ওপর দিকে উঠবে না? হ্যাঁ। হিমালয় যখন তৈরি হচ্ছে তখন তো তার আগে তো তেথিস মহাসাগর ছিল। তো তেথিস মহাসাগরের যে তলায় যে পলিগুলো ছিল সেগুলো তো চ্যাপ্টা হয়ে তো ওপর দিকে উঠেছে। তো চ্যাপ্টা হয়ে যদি ওপর দিকে ওঠে, তো ন্যাচারালি কি হবে, তলার দিকে যে খনিজ পদার্থ সেগুলো ওপর দিকে উঠবে, তাই না? তো ন্যাচারালি কি হলো, যে এই যে বেল্টটা সিন্ধু সভ্যতার আশপাশের যে অঞ্চল, সেটা হয়ে গেল তোমার খনিজ প্রধান এবং প্রোডাক্টিভ। খনিজ পদার্থ বেশি হয়ে গেলে কি হয়, সেখানকার জমি চাষবাস ভালো হয়, তাহলে ভেরি রিচ প্রোডাক্টিভ একটা হয়ে গেল সেখানকার ল্যান্ডমার্ক, তবে চাষবাস ভালো হচ্ছে। Thus leading to emergence of big village and bigger settlement emerge around 3700 BC। এই 3700 BC বা খ্রিস্টপূর্বাব্দের সময় যেই খাবার দাবার বেড়ে যাচ্ছে, চাষবাস ভালো হচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, খাবার দাবারের অভাব নেই, চলো যত খুশি জনসংখ্যা হোক। এবার জনসংখ্যা বড় হয়ে গেলে কি হলো, বড় বড় ভিলেজে তৈরি হয়ে গেল, এবং বড় বড় একটা আস্তানা তৈরি হলো, বিগার সেটেলমেন্ট তৈরি হলো। ক্লিয়ার কনসেপ্টগুলো? আমি কিন্তু ইতিহাস শুধুমাত্র ওই রকম পয়েন্ট অফ ভিউ থেকে পড়াচ্ছি না, আমি জাস্ট গল্পটা বলছি যে কি অ্যাকচুয়ালি হচ্ছে। ক্লিয়ার তো কনসেপ্ট? বেশ। The surplus of agriculture led to rise in art and craft activities। ঠিক আছে, যখনই তোমার এগ্রিকালচার সারপ্লাস হয়ে যাবে,
চাষবাস যখন তোমার বেশি হয়ে যাবে, ফসল যখন বেশি পরিমাণে বেশি হবে, তখন মানুষজনের হাতে কোনো কাজ নেই। তোমার যদি আজকে 1 মাস চাষ করে তুমি যদি সারা বছরের খাবার দাবার জোগাড় করতে পারো, তাহলে বাদ বাকি 11 মাস কাজ করবে? তোমার যদি আজকে টাকা পয়সার অভাব না হয়, তাহলে তুমি কি চাকরি খুঁজবে? চাকর হওয়ার চেষ্টা করবে? না। তুমি কি করবে? শুধু মার্কেটিং করে বেড়াবে, গাড়ি কিনবে, ল্যাম্বরগিনি কিনে ঘুরে বেড়াবে, তাই না? তো সুতরাং যাদের টাকা আছে তাদের তো ওই মানে চিন্তা নেই, তাই না? তো সুতরাং যদি এগ্রিকালচারটা, চাষবাসটা, মানুষের আসল চাপটা কোথায়? পেটের দায়, তাই না? তো এই পেটের দায় যদি মিটেই যায়, তাহলে লেজার টাইম রয়ে গেছে, অবসরের সময় রয়ে গেছে। যদি অবসর সময় যদি থেকে যায়, তখন অবসর সময় মানুষ কী করে? আর্ট, শিল্পকলা করবে, আর্ট অ্যান্ড ক্রাফট করবে। তো এই আর্ট অ্যান্ড ক্রাফট যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেই সময়, ঠিক আছে, সেই অ্যাক্টিভিটি হুইচ ইজ ফার্দার বুস্টেড ট্রেড। এবার ধরো আজকে আর্ট অ্যান্ড ক্রাফট করতে গেলে কিছু কিছু তোমার মিনারেলসকে ইউটিলাইজ করতে হবে, যেমন ব্রোঞ্জ, যেমন তোমার লোহা। তো লোহার আবিষ্কার তখনও হয়নি। তো যাই হোক, বিভিন্ন রকম পাথর, কাদামাটি, হ্যান ত্যান দিয়ে যখন তারা নানা রকম পটারি, চাকা টাকা আবিষ্কার করে ফেলছে, আর্ট অ্যান্ড ক্রাফট তৈরি করছে, তখন সেইগুলো এবং সারপ্লাস এগ্রিকালচার দুটো মিলিয়ে তারা কি করছে? ব্যবসা বাণিজ্য করা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? তো সাম বিগ সেটেলমেন্টস দ্যাট ইমার্জেস ওয়্যার, যে সিন্ধু সভ্যতা অঞ্চলে যেখানে বড় বড় গোষ্ঠী ছিল, সেই বড় বড় গোষ্ঠীগুলো, জায়গাগুলোর নাম কি কি? যেমন আমরি বলে একটা জায়গা আছে, যেমন কালীবঙ্গান বলে একটা জায়গা আছে, যেমন কোটদিজি বলে একটা জায়গা আছে, যেমন গণেশ্বর বলে একটা জায়গা আছে। এই বড় বড় জায়গাগুলোতে বড় বড় গোষ্ঠী, বিশাল সংখ্যক লোকজন সেখানে বসবাস করত। কোনো সমস্যা আছে এখানে? না। এবং এই যে অঞ্চলে যারা লোকজন বসবাস করত, তারা কি হরপ্পা সভ্যতার লোকজন? না, তারা প্রাক হরপ্পা সভ্যতার লোকজন। দে ওয়্যার নোন অ্যাজ প্রোটো হরপ্পান। মানে হরপ্পা সভ্যতা ধুম করেই আসেনি, হরপ্পা সভ্যতা ধুম করেই সিভিলাইজেশন, মানে ওই আরবানাইজেশন তৈরি হয়ে যায়নি, শহুরে কালচার শুরু হয়ে যায়নি। সবই শুরু হয় গ্রাম থেকে, ঠিক আছে? গ্রাম্য কালচার, এগ্রিকালচার থেকেই মানুষজন যখন আর্ট অ্যান্ড ক্রাফট শিখে যায়, তখন আস্তে আস্তে ঘর বাড়ি তৈরি করে, পাকাপোক্ত করে, তখন তারা শহরে কালচারের দিকে চলে আসে। এটা ট্রানজিশনের পিরিয়ড লাগে। তো এই লোকগুলো যারা যারা এই তত্ত্ব, ইন্ডিজিনাস থিওরি দিচ্ছেন, যে স্টুয়ার্ট পিগার, জিএফ ডায়ালস, ওয়াল্টার ফেয়ার সার্ভিস, এন ঘোষ, ডিপি আগরওয়ালা বলছেন যে প্রোটো হরপ্পানরা তারা ছিল, এবং তাদের বৈশিষ্ট্য এই হরপ্পার একদম শুরুর দিককার 37-40 সময় যেসব জায়গায় প্রথম প্রথম যে সাইটগুলো পাওয়া গেছে, তাদের মধ্যে বড় বড় কতগুলো সাইট পাওয়া গেছে, সাইটগুলোর নাম হচ্ছে আমরি, কালীবঙ্গান, কোটদিজি, গণেশ্বর। বোঝা গেল? তো এটা হচ্ছে প্রাক হরপ্পান লোকজন, ঠিক আছে? দ্য এগ্রিকালচার সারপ্লাস প্রিপেয়ার্ড সলিড ম্যাটেরিয়াল বেস হুইচ লিড টু দ্য প্রসেস অফ কিউমুলেটিভ গ্রোথ, ঠিক আছে, হুইচ ফাউন্ড এক্সপ্রেশন ইন দ্য ফর্ম অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। যখন এগ্রিকালচার অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং সলিড মেটেরিয়াল তৈরি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে? একটা অতি উন্নত মানের একটা মানে সিভিলাইজেশন তৈরি হয়ে যাচ্ছে, বা সভ্যতা তৈরি হয়ে যাচ্ছে, অনেকখানি প্রগতি হচ্ছে, ঠিক আছে? তো আর্লি হরপ্পান, প্রাক হরপ্পান সময় যেটা ছিল, তার টাইম পিরিয়ড কতখানি? বলছে 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, 3500 বিসি থেকে 2600 বিসি। এই বারবার করে মাঝে মধ্যে কতগুলো পয়েন্ট আমি কিন্তু আন্ডারলাইন করছি, সেগুলোকে একটু আমি মার্ক করছি, সেগুলো মুখস্থ রাখবে। বোঝা গেল? সবাই শুনছো? আচ্ছা। তো এই যে প্রাক হরপ্পান যুগ, তাদের ইম্পর্টেন্ট জায়গাগুলোর নাম কি কি? নাম হচ্ছে একটা গুজরাটের পাদ্রি অঞ্চল, পাদ্রি বলে একটা গুজরাটের জায়গা আছে, সেই অঞ্চলটা। আমরি অঞ্চল একটা বললাম, আমরিটা কোথায়? হরিয়ানাতে। আমরিতে কি পাওয়া গেছিল? হাউসেস ওয়্যার মেড অফ স্টোন অ্যান্ড মাড ব্রিক। কাদামাটি এবং পাথর দিয়ে ঘর তৈরি করা হতো, মানে সিমেন্টের যে কাজটা সেটা ওই কাদামাটি তৈরি করতো আর পাথর তৈরি করতো, ঠিক আছে? অ্যান্ড ফর্টিটাইড সেটেলমেন্ট হ্যাজ বিন ফাউন্ড, মানে দুর্গ পাওয়া যাচ্ছে, অল্প অল্প ছোটো ছোটো দুর্গ পাওয়া যাচ্ছে এই আমরি অঞ্চলে। কোটদিজি, যেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ছে, কোটদিজি, সেখানে ডিফেন্স ওয়াল অ্যারাউন্ড দ্য সেটেলমেন্ট, মানে বাড়ির চারপাশ দিয়ে এটা ঘেরাও থাকতো, মানে যাকে বলা হয় পাঁচিল, পাঁচিল থাকতো। তার কারণ যাতে কোনো রকমভাবে বাইরের লোকজন অ্যাটাক করতে না পারে, ডিফেন্স করার জন্য। মেহেরগড় যে সভ্যতার নাম আমরা প্রায় শুনি, মেহেরগড়, প্রসপেরাস টাউনশিপ। তো মেহেরগড় পুরোপুরি টাউনশিপই ছিল, মানে এটা নগর সভ্যতা ছিল। অ্যান্ড কন্ট্যাক্ট উইথ টু ইরান, ইরানের সাথে এর একটা ভালো যোগাযোগ ছিল,
মানে যখন যদি শহর হয় তাহলে তোমার ওই ব্যবসা বাণিজ্য চলবে, তো ব্যবসা বাণিজ্য হলে কি হবে, একদম ইরান মানে পারস্য তার সাথে কিন্তু কালচার বা তার একটা ডিলিং রয়েছে। ক্লিয়ার? কালীবঙ্গান, কালীবঙ্গানটা কোথায়, বর্তমানে রাজস্থানের মধ্যে। তো কালীবঙ্গানে কি পাওয়া যাচ্ছে, মাড ব্রিক হাউসেস অফ স্ট্যান্ডার্ডাইজড সাইজ, এই যে 1:2:4 মাপের যে ওই কাদা মাটির যে ইট মনে আছে, সেই ইটের তৈরি একটা ঘর, মানে এখানে ঘর বাড়ি পাওয়া যাচ্ছে। অ্যান্ড প্লাগড ফিল্ড সারফেস, মানে একদম লাঙল দিয়ে চাষ করা জমি পাওয়া যাচ্ছে, তার ক্ষেত্র পাওয়া যাচ্ছে। ধোলাবিরা অঞ্চলটা কোথায়, কচ্ছে, কচ্ছ যেটা বলি, কচ্ছ গুজরাটের, ধোলাবিরা সেখানে। হরপ্পা, যার নামেই সভ্যতা দাদা, হরপ্পা, এটা ওয়েস্টার্ন পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাবে এ অবস্থিত। ভিরান্না, ভিরান্নাটা কোথায়, হরিয়ানা। তো এইগুলো সবই, এই 8টা যে নাম বলা হলো সবই কোথায়কার, কোন সময়কার, আর্লি হরপ্পান সময়কার এখানকার বৈশিষ্ট্য এখানে পাওয়া যায়। Initially emergence of distinct original tradition but some similarities were there, ঠিক আছে। প্রথম দিকে কিছু এই যে 8খানা জায়গাতে কিছু কিছু তোমার পার্থক্য রয়েছে, কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা আলাদা রয়েছে, কিন্তু কিছু কিছু আবার সিমিলারিটিও রয়েছে, মানে সাদৃশ্যও রয়েছে। Therefore they anticipated many achievements of Harappan civilization, তাই তারা সব মিলিয়ে হরপ্পা সভ্যতার কিন্তু একটা বড়সড় অ্যাচিভমেন্ট বা গ্রোথ হয়েছিল। In the backdrop of this process of technological and ideological unification emerged the Harappan civilization. যেহেতু মানে কি বলবো, ওই টেকনোলজি আস্তে আস্তে বাড়ছে, লাঙল আসছে, চাকা আসছে, তাহলে হরপ্পা সভ্যতারাও কিন্তু আস্তে আস্তে আরো উন্নত হচ্ছে, ঠিক আছে। ম্যাচিওর হরপ্পা সভ্যতারা যখন আসছে, তার মানে সেটা তার পরবর্তী সময়ের পরে আসছে, মানে 2600 পিরিয়ড এটা হয়ে গেল আর্লি হরপ্পান, তাহলে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ল্যাটার হরপ্পান যুগ, পরবর্তী হরপ্পা সভ্যতা যুগ, বা যখন আর কি আরো উন্নত হয়ে যাচ্ছে, ম্যাচিওর সময়কালটা, ঠিক আছে। তো এই সময়কালটাতে দেখতে পাচ্ছি যে কি কি উল্লেখযোগ্য জায়গা আছে, যেমন ওয়েস্ট পাঞ্জাবে কি দেখা যায়, ওয়েস্ট পাঞ্জাবে সিমেট্রি এইজ কালচার ওয়াজ ডিসকভার্ড, দ্যাট ইজ দ্য ইউজ অফ কফিন ওয়াজ মেড, মানে যে যে সব যাদেরকে কবর দেওয়া হতো সেখানে এক ধরনের কফিন ইউজ করা হতো, ঠিক আছে, যেটা তোমার ওই এইচ টাইপের কালচার হতো, এইচ টাইপের দিতে হতো, কফিন ইউজ করা হতো, মধ্য কথা কফিনের মধ্যে করে ওই কবর দেওয়া হতো। ইন ইস্টার্ন পাঞ্জাব ওখানে জুকার বলে একটা জায়গা আছে, সেখানে এই জায়গাটা একটা লোকেশন আর কি, রংপুর একটা লোকেশন, এখানে তোমার ওই হরপ্পা সভ্যতা পরবর্তী ঐতিহ্যের সভ্যতা পাওয়া গেছে, ঠিক আছে। গঙ্গা যমুনা দোয়াবে, গঙ্গা যমুনা দোয়াব বলতে আস্তে আস্তে আমাদের দিকে আসছে, বাংলার দিকে আসছে, মানে গঙ্গা যমুনা দোয়াব, গঙ্গা যমুনা দোয়াব মানে বাংলা তো নয়, এখানে যমুনা বলতে তোমার ওই যে মনে আছে এলাহাবাদ পড়িয়েছিলাম, প্রয়াগরাজ, ওই জায়গাটা, মানে আস্তে আস্তে মানুষজনের জনসংখ্যা বড় হচ্ছে, তো মানুষজন আস্তে আস্তে পূবের দিকে এগিয়ে আসছে, তো এলাহাবাদের দিকে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। হরপ্পা সভ্যতা থেকে আমরা কি কি জিনিস জানতে পারছি এইগুলোই, যে ফার্স্ট ডেট অ্যাসোসিয়েটেড উইথ হরপ্পা সিভিলাইজেশন ইন 1826 when চার্লস ম্যাসন ফাউন্ডেড এ পোস্টার, ঠিক আছে, মানে চার্লস ম্যাসন বলে একজন ভদ্রলোক প্রথম হরপ্পা সভ্যতাকে লক্ষ্য করেন, কত সালে, 1826 সালে। তাহলে হরপ্পা সভ্যতা প্রথম লক্ষ্য করেছিলেন কে, হরপ্পা সভ্যতা প্রথমে লক্ষ্য করেছিলেন কে, চার্লস ম্যাসন, ঠিক আছে, কত সালে, 1826 সালে। 1831 সালে 1831-এ আলেকজান্ডার বার্নস বলে একজন ভদ্রলোক, তিনি এই হরপ্পা সভ্যতার যে দুর্গগুলো রয়েছে সিটাডেল, সেটা তিনি প্রথম তার চোখে পড়ে, ঠিক আছে, কে ম্যাক্রোস হরপ্পান সিটাডেল মানে দুর্গের কাছাকাছি চলে আসেন 1831 সালে। 1872 সালে আলেকজান্ডার কানিংহাম বলে একজন বিখ্যাত লোক ছিলেন, যাকে ভারতবর্ষের প্রত্নতত্ত্বের বা ঐতিহাসিকের জনক বলা হয়, প্রত্নতত্ত্বের জনক বলা হয়, আলেকজান্ডার কানিংহাম carried excavation of Harappan on the basis of Chinese Buddhist script, and the first discovery of Harappan script was made on the pots and the symbols of the seals. মানে আলেকজান্ডার কানিংহাম এই ভদ্রলোক প্রথম একটা চাইনিজ বুদ্ধিস্ট একটা স্ক্রিপ্ট মানে শিলালেখ বা লিপি, সেখান থেকে একটা আন্দাজ পান যে হরপ্পা সভ্যতা বললে এটা কোনো একটা জায়গা আছে, এবং সেখান থেকে তারা হরপ্পা সভ্যতার ওই জায়গাটাতে তারা মাটি খোঁড়াখুড়ি করেছিল। 1872 সালে মানেই বুঝতে পারছো ব্রিটিশ পিরিয়ড, ঠিক আছে। এবার যদি আরেকটু আমি ডিপে বলি তাহলে একটু খেয়াল করে মন দিয়ে ভাবো, 1872 সালের আগে 1860 সালে বা 56 সালে কি হয়ে যাচ্ছে গো,
কে বলতে পারবে? স্যার একবার বলুন। মহাবিদ্রোহ 1856 সালের পর 1860 সাল নাগাদ কি হচ্ছে? 1853 সাল, 60 সাল, এই সময় কি হচ্ছে? 1853 তো চার্টারের ফলে 4 নম্বর ভারত শাসন হচ্ছে না, ভারত শাসন হয় 1861 দূর বাবা। দুর্ভিক্ষ হচ্ছে। মহারানীর হাতে চলে যাচ্ছে। ওরে ভাই, মহারানীর হাতে চলে যায় 58-তে। মহাবিদ্রোহ ওরে ভাই, রেল কবে শুরু করা হয়েছিল? রেল 1800 রেল চালু হচ্ছে। ও হ্যাঁ রেল চালু হয়েছে 53 হ্যাঁ 1800 মুম্বাই থেকে চালু হচ্ছে রেল টেলিগ্রাফ। তো রেলটা চালু করেছিল কেন ইংরেজরা? বাণিজ্যের জন্য। ব্যবসা বাণিজ্যে যাতে সুবিধা হয়, ট্রান্সপোর্ট করার জন্য। যে আমি একটা আমাদের দেশ থেকে তো বিভিন্ন রকম কাঁচামাল তুলে নিয়ে গিয়ে তারা তো ইংল্যান্ডে চলে যেত, গিয়ে তারা সেখান থেকে ম্যানুফ্যাকচারিং করে এনে আমাদের দেশে আবার বিক্রি করতো, তাই না? মানে প্রফিটের ওপর প্রফিট। তো এই যে লুটপাটটা চালাতো ইংরেজরা, এই যে লুটপাট চালাতো, সে কি দেরি করে করলে হতো? তাড়াতাড়ি করতে হতো, যত তাড়াতাড়ি করে এখানকার সম্পত্তি নিয়ে চলে যাওয়া যায় ওখানে, ঠিক আছে? তো এই লুটপাট ভালোভাবে করার জন্য স্পিড দরকার ছিল, তো গতির দরকারের জন্য কি করতো তারা? রেল লাইন আবিষ্কার করলো, রেল তৈরি করলো, রেলগুলোকে এখানে এস্টাবলিশ করলো। তো যখন রেলের আবিষ্কার হলো, তো ন্যাচারালি এই যে পশ্চিম পাঞ্জাব, এই যে এতখানি দূর কলকাতা থেকে পাঞ্জাবের যে করাচির যে বন্দর, এই কি যাওয়া সম্ভব? ঘুরে ঘুরে যদি নদী করে যেতে হয়, মানে সমুদ্র হতে যেতে হয়, তাহলে বহু সময় লাগবে। ধরো যে কলকাতা বন্দর থেকে একটা মাল তুললো, করাচি বন্দর হয়ে তোমার ওদিকে যাবে, তো বহু সময় লেগে যাবে, তাই না? তো রেলের দরকার পড়ে। তো রেলের দরকার পড়লে যখন খোঁজাখুঁজি শুরু করলো ইংরেজরা, তখন কোথায় কোথায় রেল লাইন করা যেতে পারে, না হতে পারে, তার পিছনে এই একটা কারণ কিন্তু ইনডাইরেক্টলি ছিল, ঠিক আছে? তো যখন ইংরেজরা বিভিন্ন রকম স্ক্রিপ্ট ফ্রিট পড়াশোনা করছে যে কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, তখন একটা চাইনিজ বুদ্ধি স্ক্রিপ্ট পাচ্ছে, যার উপর বুঝতে পারছে যেটা হরপ্পা সভ্যতা বলে কোনো একটা জায়গা আছে হরপ্পান বা ওয়েস্ট পাকিস্তান অঞ্চলে, ঠিক আছে? তখন সেখানে গিয়ে তারা প্রথম আলেকজান্ডার কানিংহাম প্রথম এটা ডিসকভারি করছে হরপ্পা সভ্যতাটাকে। স্যার হ্যাঁ, তরুণ গোয়েলা না 1842 সালে ওই চার্লস ম্যাশন মানে যে জন লুইস ও হলো পেয়েছিল একটা ডকুমেন্ট প্রথম, সেটা লেখা আছে হ্যাঁ 1842 সালে, এর আগে। ডকুমেন্ট পেয়েছে, কিন্তু প্রথম হরপ্পা সভ্যতাটাকে যে তুমি চোখে পড়ছেন এই মাটি খাটি খোঁড়াখুড়ি করার সময়, সেটা হচ্ছে 1826 সাল। না না, এখানে যে আপনি বলছেন না যে আলেকজান্ডার উনি পাচ্ছে হলো স্ক্রিপ্টটা, হ্যাঁ। এবার যদি পরীক্ষার সময় এরকম আসে যে স্ক্রিপ্ট বা ডকুমেন্ট তো এইরকমই একই রকমই তো অনেকটা শোনাচ্ছে, তাহলে কার নাম লিখবো? ডকুমেন্ট এক জিনিস, স্ক্রিপ্ট আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ক্রিপ্ট মানে হচ্ছে তোমার লেখো, ডকুমেন্ট মানে তোমার কতগুলো তথ্য। আচ্ছা ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার? কারণ কোনো প্রশ্ন আছে? তাহলে আলেকজান্ডার কানিংহাম প্রথম ডিসকভারি করছেন হরপ্পান স্ক্রিপ্ট। হরপ্পার যে স্ক্রিপ্টগুলো যেগুলো এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি, সেগুলো প্রথম তিনি উদ্ধার করছেন কে? আলেকজান্ডার কানিংহাম। কবে করছেন? 1872 সালে। এই যে হরপ্পান যে স্ক্রিপ্ট, ওই যে তোমার যেগুলো আর কি তোমার ওই যে কি বলে, ওই যে গরু মহিষ এদের ওপর যে একশৃঙ্গ গন্ডার এইরকম যে ছবিগুলো রয়েছে, সেগুলো কোথায় পাওয়া গেছিলো? বিভিন্ন রকম পাত্রের ওপর পাওয়া গেছিলো, এবং সিম্বলগুলো কোথায় পাওয়া গেছে? বিভিন্ন শিলমোহরের ওপর পাওয়া গেছে। তো সেইগুলো প্রথম ডিসকভারি করছেন কে? আলেকজান্ডার কানিংহাম 1872 সালে। ওকে। ইন 1924 জন মার্শাল বলে আরেকজন ভদ্রলোক বহুদিন পর 1924 সালে তিনি আর্কিওলজিক্যাল সার্ভে, যিনি হেড ছিলেন জন মার্শাল সেই সময়কার, তিনি নামকরণ করছেন সিন্ধু সভ্যতা নামে এই সভ্যতাটাকে। কারণ কি? যেহেতু সিন্ধু নদীর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে একটা বিস্তীর্ণ এলাকা, প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দিয়ে যে এরিয়াটা তৈরি হয়েছিল, সেই এরিয়াতে যেহেতু এই সভ্যতাটাকে পাওয়া যাচ্ছে, 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া যেহেতু চলছে সিন্ধু নদীর আশপাশ দিয়ে, তাই নামকরণটা কে করলেন? প্রথম নামকরণটা করলেন স্যার জন মার্শাল। 1924 সভ্যতার নাম করলেন, টার্ম দিলেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বোঝা গেল? তাহলে কোশ্চেন আসতে পারে মানে হু টার্মড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে? ফার্স্ট অ্যান্সার হবে জন মার্শাল ইন 1924। ক্লিয়ার? ক্লিয়ার তো? কারো কোনো প্রশ্ন আছে?
না বেশ। ফ্রম sir. 1926-29 MS ভার্টস ডিসকভার সিমেট্রি এইচ এট হরপ্পা। এই যে কবরগুলো সেইগুলো কিন্তু আবিষ্কার করলো কে? MS ভার্টস বলে আরেকজন প্রত্নতাত্ত্বিকবিদ 26 থেকে 29-এর মধ্যে। 1966-এ জেফ ডেলস ডিসকভার 7 লেয়ার্স অফ মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সভ্যতাটা যা পাওয়া গেছে সেখানে 7খানা স্তর পাওয়া গেছিল। সেই 7খানা স্তর বলতে কি, এক একটা ফেজে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে মাটি খুঁড়ছে আর তার তলায় জিনিস পাচ্ছে, মাটি খুঁড়ছে তার তলায় জিনিস পাচ্ছে, মানে এক একটা সভ্যতা এক একটা রকম সময় এসছে। বোঝা গেল? বিভিন্ন রকম স্তরে বিভিন্ন রকম উপাদান পাচ্ছেন জেফ ডেলস 1966-এ। তো এই হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, নেচার কীরকম ছিল, নেচার কেমন ছিল? প্রথমে হচ্ছে এটা কীরকম সভ্যতা ছিল? আরবান সিভিলাইজেশন ছিল। দ্য হরপ্পান ওয়ার লিভিং ইন আরবান এরিয়াস অ্যান্ড টাউন ওয়ার ডিভাইডেড ইন্টু সিটাডেল, মানে সিটাডেল মানে দুর্গ আর কি, ফোর্ট, ঠিক আছে, বিল্ট অন রেইজড প্ল্যাটফর্ম অ্যান্ড লোয়ার টাউন। তার মানে দুখানা স্তর ছিল, জমির তো দুখানা স্তর ছিল। বুঝতে পারছো হরপ্পা সভ্যতা মানে কোথায় হচ্ছে? জম্মু কাশ্মীর বেল্টে হচ্ছে না? হুম তো জম্মু কাশ্মীর যদি বেল্টে হয় তো ন্যাচারালি কী হবে, ওই জম্মু কাশ্মীরের পাশ দিয়ে তো পাহাড় পর্বতগুলো রয়েছে, পাঞ্জাব দিয়ে, জম্মু কাশ্মীর দিয়ে, হিমাচল প্রদেশ দিয়ে এই যে অঞ্চলগুলো, সেখানে তো পাহাড় পর্বতগুলো রয়েছে। তাহলে হরপ্পা সভ্যতা এই অঞ্চলে যে সভ্যতা তৈরি হচ্ছে সেটা সৌর সভ্যতা প্রথমত। দ্বিতীয়টা হচ্ছে এটা, এখানে যেহেতু পাহাড়ের ওপর, তার মানে জমি উঁচু নিচু, জমি উঁচু নিচু ছিল, তো উঁচু জায়গাতে কি হচ্ছে, মানে শ্রেণী বিভাগ থাকছিল আর কি। তো ওপরের দিকে কি হচ্ছে, যেখানে তোমার রেইজ প্ল্যাটফর্ম, যেটা উঁচু ধরনের জমি, সেখানে দুর্গ বানিয়ে, সিটাডেল বানিয়ে এখানকার লোকজন শহর কালচার করে থাকছিল, ঠিক আছে। অ্যাট হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো, সব থেকে যে বড় বড় যেখানে যে স্থান আর কি, দ্য সিটাডেল ওয়াজ সারাউন্ডেড বাই ব্রিক ওয়াল মেড আপ বার্নড ব্রিক। পোড়ামাটির ইট দিয়ে এই দুর্গগুলোর চারপাশ দিয়ে পাঁচিল দেয়া ছিল। কোথায় পাওয়া যাচ্ছে সেটা? হরপ্পা এবং মহেঞ্জোদারো অঞ্চলে। অ্যাট লোথাল, নো ইন্টারনাল ডিভিশন অফ সিটি ইন্টু সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন। একমাত্র লোথালেই একটা জায়গা যেখানে কোনো ডিভিশন ছিল না, মানে দুর্গ এবং নিচুতলার যে জায়গায়, যেখানে আর কি তলার বাজার হাট ছিল, লোয়ার টাউন যেটা ছিল, নগর ছিল, তার মধ্যে কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। বাট অন্যান্য জায়গায় কিন্তু পার্থক্য পাওয়া যাচ্ছে, ঠিক আছে। অ্যাট কোর্দিজি অ্যান্ড আমরি, এই অঞ্চলে কোনো রকম দুর্গই পাওয়া যাচ্ছে না। নো ফর্টিফিকেশন হ্যাজ বিন ফাউন্ড। তাহলে কোন অঞ্চলে দুর্গ একদম পাওয়া যাচ্ছে না? কোর্দিজি এবং আমরিতে। কোন জায়গায় একরকম কোনো রকম দুর্গ বা মানে উঁচু নিচু স্তরের মানে শহরের ভেদাভেদ ছিল না? কোথায় ছিল না এটা? লোথালে ছিল না। আর কোথায় তোমার উঁচু নিচু স্তরের লোথাভেদ ছিল? হরপ্পা সভ্যতায়। চাটুকারতেও তো সিটাডেল ছিল না। সিটাডেল ছিল না, কিন্তু এই যে মানে সিটাডেল আর ফোর্টের মধ্যে একটু হালকা পার্থক্য আছে। ফোর্টটা সিটাডেলের মধ্যে পার্থক্য হচ্ছে, সিটাডেল মানে আরও একটু বড় দুর্গ, ফোর্ট মানে হচ্ছে তোমার ওই বাংলো টাইপের, বুঝা যাচ্ছে? সিটাডেলটা হচ্ছে আর একটু জায়েন্ট আকৃতির। ড্রেনেজ সিস্টেম ওয়ার ডেভেলপড, ড্রেন পরিষেবা ভালো ছিল, ড্রেনেজ সেবা ভালো ছিল, মানে নর্দমা নালা ভালোভাবে ছিল। ব্রান্ড ব্রিক্স ওয়ার ইউজড উইচ ওয়াজ স্ট্যান্ডার্ডাইজ ইন্টু রেশিও 1:2:4, যেটা আগেও বলেছি যে পোড়া মাটির একটা বৈশিষ্ট্য পাওয়া গেছে, যেটা 1:2:4-এ তার একটা শেপ ছিল পার্টিকুলার। স্ট্যান্ডার্ডাইজড ওয়েট অ্যান্ড মেজার, ঠিক আছে। এই যে ইটগুলোর তার আবার ওয়েটও এবং পরিমাপও কিন্তু ঠিকঠাক ছিল, ঠিক আছে। এক্সিস্টেন্স অফ গ্র্যানারি, গ্র্যানারির একটা এক্সিস্টেন্স ছিল। গ্র্যানারি মানে কি? শস্য ভান্ডার, খামার বা ভাণ্ডার। তার মানে এই যে মানুষজনের যখন চাষবাস উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, তো মানুষজন তো খাবারগুলোকে রাখবে নাকি, শস্যগুলো তো রাখবে। ধান বেশি হলে, গম বেশি হলে, জল বাজার হলে তারা তো রাখবে। তো এই গোলা বানানো আর কি, সেই গোলা বানাতো আর কি। বোঝা গেল শুভজিৎ? বোঝা যাচ্ছে শুভজিৎ? হ্যাঁ স্যার। ও শুভজিৎ, হ্যাঁ স্যার। কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ স্যার। বেশ, প্রবলেম হলে বলবে। স্লেভস কোয়ার্টার ছিল, মানে কৃতদাসদের জন্য আলাদা করে কোয়ার্টার ছিল। মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একটা শ্রেণী বিভাগ ছিল না, মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর মধ্যে একটা ভাগাভাগি ছিল।
এই যে উঁচু তলার সিটাডেল বা ফোর্ট আর একদম লোয়ার টাউনে যেখানে বাজার দোকান ঘাট বেশি, মানে সেখানে আর কি শ্রমিক শ্রেণীর লোক বসবাস করছে, আর যেখানে ওপর দিকের জমি সেখানে দুর্গ বানিয়ে পাঁচিল বানিয়ে থাকছে কারা, বড় লোকের লোকজন। তার মানে একটা শ্রেণী বিভেদ কিন্তু সেই সময় ছিল। All this indicates that some kind of central authority was working which may be priest, king or merchant. একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, যারা ওপর দিকের নগরে বসবাস করত, পোড়ামাটির পাঁচিল দিয়ে তারা ঘেরাও হয়ে থাকতো দুর্গের মধ্যে, এবং নিচুতলার লোকজন তারা ওই লোয়ার টাউনে বসবাস করত, এবং এইটা পরিচালনা করতো কারা, পুরোহিতরা, রাজারা বা ব্যবসাদাররা, যারা আর কি টাকা পয়সা একটু বেশি বেশি ছিল। ক্লিয়ার? অন দ্য অ্যানালাইসিস অফ হরপ্পান সিভিলাইজেশন, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলুন স্যার। কোথায় গেল আমার, হ্যাং করছে কেন এটা, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, অন দ্য অ্যানালাইসিস অফ হরপ্পান সিভিলাইজেশন দ্য মোস্ট প্রবাবল ওয়াজ দ্য মার্চেন্ট ওয়াজ সেন্ট্রাল অথরিটি। ঠিক আছে, তো বলা হচ্ছে যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে মোটামুটি ব্যবসাদাররা যেহেতু বেশি পরিমাণে ছিল, তো ব্যবসাদাররাই এই সেন্ট্রাল অথরিটি ছিল, মানে কেন্দ্রীয় ক্ষমতায় কারা ছিল, ব্যবসাদার লোকজন। ঠিক আছে, মানে সেম অ্যাজ আজকের মতো। খেয়াল করে দেখো, আজকেও সারা পৃথিবী চলছে কাদের টাকার ওপর ভিত্তি করে, কাদের টাকার ভিত্তি করে। দেশ চালাচ্ছে কারা, দেশ চালাচ্ছে কোনো কিন্তু রাজনৈতিক লিডাররা নয়, অ্যাকচুয়ালি দেশ চালায় বড় বড় ইন্ডাস্ট্রিয়ালসরা, যারা টাকা পয়সার, যারা একদম তারা তাদের টাকা পয়সার এদিক ওদিক হয়ে যাবে, তার শেয়ার মার্কেট এদিক ওদিক হয়ে যাবে। তাই বড় বড় লোকজন যারা দেশ চালাচ্ছে তারাই, ব্যবসাদাররাই কিন্তু দেশ চালায়। তো সেই হরপ্পা সভ্যতার কালচারও কিন্তু তাই ছিল যে মার্চেন্টরাই কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রালে পাওয়ারে ছিল। সোশিও কালচার কেমন ছিল, সামাজিক সংস্কৃতি কেমন ছিল, সোশিও কালচারাল লাইফ ওয়াজ হাইলি ইভলভড। ঠিক আছে, চিলড্রেন প্লেড উইথ টয়, শিশুরা খেলনা দিয়ে খেলাকাটি করতো, তার মানে টয়েজের ব্যাপারে তারা জানতো, খেলনাপাতির ব্যাপার তারা জানতো। চেস বোর্ড হ্যাভ বিন ফাউন্ড, দাবা বোর্ড পাওয়া গেছে, দাবা খেলার বোর্ড পাওয়া গেছে। তার মানে তারা অবসর জীবনযাপনে তাদের যথেষ্ট বুদ্ধি ছিল, দাবা খেলা তার ইজি খেলা নয়, তার মানে তারা দাবা খেলার মতো একটা আয়েস করতো, মানে একটা বড় লোকই চাল ছিল। ইমাজেস অফ ডান্সিং গার্ল, সেখানে ডান্সিং গার্লের মানে কী বলবে, নৃত্যরত মহিলার ইমেজ পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে। তার মানে মূর্তি বা যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট কখন আসে, যখন সেটা সমাজে সেটাকে রেপ্লিকায় দেয়, তাই না? সমাজে যখন সেটা হয় তারই তো একটা প্রতিমূর্তি আসে। তার মানে সেখানে নিশ্চয়ই মানুষজন অবসর জীবনযাপন করার জন্য ওই নৃত্যকলা দেখতো, আমোদ প্রমোদ করতো। বোঝা গেল? কোনো সমস্যা আছে এখানে? না। না। বেশ। না। এবার যেহেতু যদি মানুষজন যদি আমোদ প্রমোদ করতে যায়, যে নাচো, আমি একটু গাঁদা ফুলের গন্ধ শুকবো, ঠিক আছে, টুম্পা নাচো তুমি, তাহলে টুম্পাকে একটু লিপস্টিক পরাতে হবে, সাজাতে করাতে হবে। তো টুম্পার লিপস্টিক, ভ্যানিটি বক্স, মেটাল স্টোন এসব ছিল। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? নেই তো? প্রিডমিনেন্স অফ সেকেন্ডারি অ্যাক্টিভিটি। সেকেন্ডারি অ্যাক্টিভিটি কী হতো? এই যে এরা এরমভাবে যে আমোদ প্রমোদ করতো, এছাড়া সবাই কি আমোদ প্রমোদ করতো? না, কেউ কেউ আবার আর্ট অ্যান্ড ক্রাফটেও মন দিয়েছিল, শিল্পকলাতেও মন দিয়েছিল। তারা ব্যবসা বাণিজ্য করতো। এই ব্যবসা বাণিজ্য করার জন্য প্রধান কেন্দ্রগুলো কোথায় ছিল, ইকোনমিক সেন্টার কোথায় ছিল? হরপ্পা এবং চান্নুধারো। হরপ্পা এবং চান্নুধারো ছিল মেন কেন্দ্র, যেখান থেকে ব্যবসা বাণিজ্য আর কি কন্ট্রোল হতো। এক্সটার্নাল ট্রেড ওয়াজ হেল্ড বাই মেসোপটেমিয়া অ্যান্ড পার্সিয়ান গলফ। পার্সিয়ান গলফ মানে কি গো? ওই যে ইরান অঞ্চলটা, তাই না, যেটা আজকে আমরা পারস্য উপসাগর তো আছেই, যেটা আজকে আমরা বলছি না, ওই যে চাবাহার বন্দর ইরান দিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যায়, মনে আছে? তাহলে ওই অঞ্চলটা এবং মেসোপটেমিয়া অঞ্চলে কিন্তু এখানে এক্সটার্নাল মানে বৈদেশিক বিজনেস করা হতো। ক্লিয়ার? তাহলে আজকে এই যে ইরান, চাবাহার বন্দর কেন পরীক্ষায় আসে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কেন ওই অঞ্চলের পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? কোশ্চেন চাকরি পরীক্ষা কেন দেয়? তার কারণ আদিকাল থেকে, ভারতবর্ষের আদিকাল থেকে তাদের সাথে ডিলিংস হয়ে রয়েছে, প্রাচীন আমল থেকে। তো সেই জায়গার সাথে সেগুলো তো সম্পর্ক জানতে হবেই আমাদেরকে। মাল্টি ক্লাস সিভিলাইজেশন,
যখনই আমরা বলছি স্লেভদের জন্য দুর্গ ছিল, তার মানে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে ধনী এবং দরিদ্রের মধ্যে দুটো শ্রেণীবিভেদ ছিল, এক্সিস্টেন্স অফ রিচ অ্যান্ড পুয়ার। দিস ক্যান বি নোন অন দ্য বেসিস অফ ডিফারেন্ট সাইজ অফ হাউস। এক একটা সাইজের হাউসের ওপর যার যত বড় বাড়ি হবে তার তো টাকা পয়সা হবে, আমদানি হবে। যেমন তুমি আজকেও দেখতে পাও, কারোর 3 তলা বাড়ি, কারোর 5 তলা বাড়ি, কারোর 10 তলা বাড়ি। যার যতগুলো বড় বাড়ি হবে, যত মার্বেল, যত রং টং হবে, রং ঝাঁকচকে হবে, তত তার পয়সা আছে, বোঝা যাবে। তো ন্যাচারালি ওই ডিফারেন্ট সাইজের বাড়ির ওপর ক্লাসিফিকেশান যে ছিল মানুষের অর্থনৈতিকভাবে, সেটা কিন্তু তার পরিচয় পাওয়া যায় একটা। হেটেরোজেনিয়াস পপুলেশন, তো এখানে বিভিন্ন জাতির মানুষজন বসবাস করতো। বিভিন্ন জাতির বলতে মানুষের যে জেনেটিক বৈশিষ্ট্যগুলো হয় সেই অনুযায়ী বিভিন্ন জাতির মানুষজন বসবাস করতো। কারা কারা করতো বসবাস? প্রোটো অস্ট্রয়েড বসবাস করতো, মঙ্গলয়েডরা বসবাস করতো, মেডিটেরিয়ান বসবাস করতো, আর অ্যালপাইনরা বসবাস করতো। তার মানে এই 4 রকমের মানুষ কিন্তু হরপ্পা সভ্যতার সময় বা সিন্ধু সভ্যতার সময় পাওয়া গেছে। প্রোটো অস্ট্রলয়েডস, মঙ্গলয়েডস, মেডিটেরিয়ান আর আলপাইন, এই 4 রকম প্রজাতির মানুষজন কিন্তু পাওয়া গেছে। আমি আবার বলছি কোন ধরনের মানুষ পাওয়া গেছে: প্রোটো অস্ট্রয়েডস, মঙ্গলয়েড, মেডিটেরিয়ান, অ্যালপাইন। অপশান দিয়ে বলবে কোনটা পাওয়া যায়নি, মনে থাকবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? না, ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন মানে ব্রোঞ্জ পাওয়া যাচ্ছে, ব্রোঞ্জের যুগের সভ্যতা বলছি, মানে কি ব্রোঞ্জের ব্যবহার জানা যাচ্ছে। আবার রিভারের পাশে যেহেতু তৈরি হচ্ছে, এই যে হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর পাশে অবস্থিত, তো মেন যে রিভারগুলো, আমরা যে নদীগুলো পড়েছিলাম মনে করে দেখো, পঞ্চনদ মনে আছে? সিন্ধু, তারপর ঝিলাম, তারপর চেনাব, তারপর রবি, তারপর বিয়াস, তারপর সুতলেজ। এই যে 5টা নদ এবং সিন্ধু সভ্যতার এই আশপাশের যে নদ নদী অঞ্চল, তার পাশ দিয়ে সমস্ত নদী মানে শহরগুলো মানে এই সভ্যতা তৈরি তো হয়েছিল। তো এই সভ্যতা মানে নদীকেন্দ্রিক সভ্যতা একটা, তাই না? তো সেটাই বলেছে, এটা নদীকেন্দ্রিক সভ্যতা, রিভারেইন সিভিলাইজেশন, নদীকেন্দ্রিক সভ্যতা। অ্যাডভান্স টেকনোলজি নো হাউ, অ্যাডভান্স টেকনোলজি সেটা যেটা ছিল সেটা কী করে বুঝবো আমরা? দ্য নলেজ অফ ব্রোঞ্জ থ্রো লাইট অন দ্য মেটালার্জিক্যাল স্কিলস অফ হরপ্পা। প্রথম কথা হচ্ছে যে হরপ্পাতে যদি ব্রোঞ্জ আবিষ্কার করা হয়, তাহলে তাদের যেটা ধাতু সম্বন্ধে জ্ঞান ছিল সেটা বুঝে নিতে হবে। 1, 2, গ্রেট বাথ পাওয়া যায়, বৃহৎ স্নানাগার পাওয়া যায়। কোথায় পাওয়া যায় গো বৃহৎ স্নানাগার? তো মহেন্দ্রতে যদি গ্রেট মানে বাঁধ পাওয়া যায়, তাহলে সেই বাঁধটা তৈরি করতে গেলে এটা তো মানে তার তো একটা মেকানিক্স লাগবে, তার তো একটা কী বলবো, একটা ক্র্যাফট লাগবে একটা। সেইগুলো করার জন্য নিশ্চয়ই একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নলেজ থাকা দরকার, ঠিক আছে? দ্য এভিডেন্স অফ সার্জিক্যাল এক্সপার্টাইজ হ্যাজ বিন ফাউন্ড ফ্রম লোথাল অ্যান্ড কালিবঙ্গান, ঠিক আছে? সার্জিক্যাল এক্সপার্টাইজের জন্য লোথাল কালিবঙ্গান থেকে বিভিন্ন রকম যন্ত্রপাতি পাওয়া যায়। এবার এই যে শহরগুলো বলছি নদীমাতৃক শহর, কোন নদীর তীরে কোন শহর রয়েছে সেগুলো একটু দেখে নিই। সিটি, রিভার। হরপ্পা সভ্যতা রবি নদীর তীরে হয়েছিল। মহেন্দ্রো, ইন্দাস। চানুধারো, ইন্দাস। কোটদিজি, ইন্দাস, ঠিক আছে? রোপার, সুতলুজ। লোথাল, ভাগোয়া। কালিবঙ্গান, ঘরঘরা। বনওয়ালি, ঘরঘরা, ঠিক আছে? আলমগীরপুর, হিন্দন। স্যার ঘর করা না, আরে ঘাগ্গার যেটা যেটা লেখা আছে সেটাই তোমার ঘরঘরা বলি বাংলায়। আমি তো বাঙালি, ওই জন্য বাঙালি ঘরঘরা বললাম। ঘাগ্গার লেখা আছে ইংরাজিতে, হয়েছে শান্তি? তো মধ্য কথা, যে নদীগুলোর নাম জানতে পারছি আর যে সাইটগুলোর নাম জানতে পারছি, মোটামুটি ইম্পর্টেন্ট সাইট 1500 সাইট আছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে: দাইমাবাদ, রাংপুর, মান্দা, সুতকাঞ্জার, আলিমগীরপুর, বনওয়ালি, কালিবঙ্গান, সেগুলো কোন নদীর তীরে অবস্থিত। এই লিস্ট আমার তো বোঝানোর কোনো জায়গা নেই এখানে, এটা তাহলে মুখস্থ করা যাবে? আচ্ছা, তাহলে আমি এটা স্কিপ করলাম। হরপ্পা সভ্যতার ইকোনমি কেমন ছিল? ইকোনমিটা যেটা ছিল, ভেরিয়াস এগ্রিকালচার অ্যান্ড ট্রেডিং অ্যাক্টিভিটিস ওয়াজ ক্যারিড অন ডিউরিং হরপ্পান সিভিলাইজেশন। তার মানে চাষ তো ছিলই এবং ট্রেডও ছিল, চাষ তো ছিলই এবং ট্রেডও ছিল। মেজর এগ্রিকালচার ক্রপ গ্রোন ওয়াজ হুইট অ্যান্ড বার্লি।
তাহলে মেজর এগ্রিকালচার চাষ কি হয়েছিল ওখানে হরপ্পা সভ্যতার সময়? গম এবং বার্লি, ঠিক আছে। দ্য এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন ফাউন্ড ইন লোথাল অ্যান্ড রংপুর। কোথায় ধান চাষের প্রমাণ পাওয়া যায়? রংপুর এবং লোথালে। দেখো এখান থেকে ডিরেক্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, তাই না? এখান থেকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন পরীক্ষায় আসে, খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, নেক্সট, সাম এভিডেন্স অফ মিক্সড ক্রপিং, মিশ্র চাষ করা হতো, হ্যাজ বিন ফাউন্ড ইন কালিবঙ্গান। তো কালিবঙ্গানে মিশ্র চাষের পদ্ধতিও করা হতো। তার মানে তারা কি, তারা চাষবাস সম্বন্ধে কিন্তু যথেষ্ট তারা ওয়াকিবহাল এবং আধুনিক মানের ছিল। মিশ্র চাষ করলে কি হয়, চাষবাস ফলন ভালো হয়। তো সেই সম্বন্ধে কিন্তু মানুষজনের একটা যথেষ্ট আইডিয়া ছিল। ওকে, আচ্ছা, দ্য এভিডেন্স অফ ইন্ডিগো হ্যাজ বিন ফাউন্ড রোজ্জি ফ্রম গুজরাট। তার মানে নীল চাষ করা হতো, জামা কাপড় পরিষ্কার বা রং করার জন্য ইন্ডিগো বা নীল চাষ করা হতো, যেটা পরিচয় পাওয়া যায় রোজদি থেকে। ওয়েল ইরিগেশন ওয়াজ অলসো দেয়ার অ্যান্ড এভিডেন্স হ্যাভ বিন ফাউন্ড ফ্রম আল্লাদিনহ ইন সিন্ধ। সিন্ধ অঞ্চলের আল্লাদিনহ অঞ্চল থেকে যে ইরিগেশন সিস্টেম, মানে খাল তৈরি, চাষ মানে চাষ করতে গেলে তো তোমার জল লাগবে। তো সিন্ধ অঞ্চল, যেটা ওপর দিকের অঞ্চল, সেখানে তোমার তো নদী ফদি খুব একটা ভালো পাওয়া যায় না, পাহাড়ে অঞ্চল। তো পাহাড়ে অঞ্চল যদি চাষ করতে হয় তাহলে ন্যাচারালি কী করতে হবে, খাল টানতে হবে। তো খাল টানার বৈশিষ্ট্য কিন্তু রয়েছে তোমার এই আল্লাদিনো সিন্ধ অঞ্চলে। ড্যাম ওয়ার অলসো দেয়ার অ্যান্ড এভিডেন্স হ্যাভ বিন ফাউন্ড ফ্রম ধোলাভিরা। তাহলে গুজরাটের ধোলাভিরা অঞ্চলে ড্যাম পাওয়া গেছে। তা আধুনিক কতখানি মানুষ তখন আধুনিক ছিল, মানে এখনকার সাথে কোনো পার্থক্যই নেই। তখনকার দিনে মানুষ বাঁধ বানাতে জানতো, নদীতে বাঁধ দিয়ে জল ধরে রাখা বা বন্যার থেকে আটকে রাখার জন্য তখনকার দিনে মানুষ এই বাঁধ তৈরি করার পরিকল্পনাও তারা করতে পারতো, তারা জানতো সেই পরিকল্পনাটা। সেটা ধোলাভিরা অঞ্চলে দেখতে পাই আমরা। দ্য পিপল ওয়ার অলসো ইনভলভড ইন্টু অ্যানিম্যাল রিয়ারিং অফ বাফেলো, ক্যামেল অ্যান্ড শিপস। তো কিছু কিছু মানুষজন এই বাফেলো, ক্যামেল মানে মোষ, উট, ভেড়া দিয়ে তারা পশুপালন করতো, ঠিক আছে। নাম্বার অফ আর্টিসেন্স ওয়ার অলসো দেয়ার, এক্সাম্পল গোল্ডস্মিথ, সিলভারস্মিথ, ব্রিক মেকার, স্টোন কাটার। মানে কিছু কিছু ওই কর্মকার, যেসব লোকজন বলা হয় কর্মকার, মানে স্বর্ণকার, যারা সোনা যন্ত্রপাতি মানে জিনিসপত্র অলংকার তৈরি করে। সিলভার স্মিথ, ঠিক আছে, বা ব্রিক মেকার, যারা ইটের কাজকর্ম করে, যারা স্টোন কাটার। তো এই ধরনের কিছু কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু কিছু টেকনিশিয়ান লোকও কিন্তু পাওয়া যেত। এক্সটেন্সিভ ট্রেড ওয়াজ ক্যারিজ আউট অ্যাট লোকাল, রিজিওনাল অ্যান্ড এক্সটার্নাল লেভেল। তার মানে লোকাল লেভেলে ব্যবসা বাণিজ্য হতো, রিজিওনাল লেভেলে হতো, আঞ্চলিকভাবে হতো, আবার বৈদেশিকভাবেও ব্যবসা বাণিজ্য হতো। তার মানে একটা উন্নত মানের দেশে যে ধরনের বস্তুগুলো থাকার দরকার, ধরো তোমার পাড়াতে, তোমার এরিয়াতে, তোমার স্টেশনে লোকাল বাজারঘাট আছে, আবার তোমার ওখানকার লোকজন কলকাতা থেকে মালপত্র টেনেটানি করে নিয়ে আসেন ব্যবসা বাণিজ্য করার জন্য। আবার কলকাতার লোকজন সিঙ্গাপুর, বাংলাদেশ, বাইরের দেশের সাথে ডিলিংস করে, বৈদেশিক ব্যবসা করে। তার মানে ভারতবর্ষ বা একটা দেশের যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সেসব বৈশিষ্ট্য কিন্তু অলরেডি সেই সময়তেই ছিল, বহু যুগ আগে ছিল, ঠিক আছে। দ্য আইটেমস অফ এক্সপোর্ট ওয়ার ফুড গ্রেনস। বাইরে যেসব জিনিসপত্র আর কি মানে কী বলতো, ওটাকে কী বলে, লেনদেন করা হতো, এক্সপোর্ট মানে ওটা কী বলা হয়, রপ্তানি করা হতো। রপ্তানি, এক্সপোর্ট মানে রপ্তানি করা হতো। সেই রপ্তানি বিষয়গুলো কী কী ছিল, খাদ্যশস্য, যেহেতু এখানে চাষবাস ভালো হতো, তারপরে খাবার দাবার এবার যেটা উদ্বৃত্ত সেটা কী করে দেবে, দিয়ে দেবে। যেমন আমাদের দেশ এখনও পর্যন্ত ধান দেয় না, ঠিক আছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা আমার বাইরের দেশে কিন্তু ধান বা যেগুলো এক্সট্রা হয় সেগুলো দিই। তো যেগুলো এক্সট্রা ফুড গ্রেনস সেগুলো কিন্তু তখনও দেওয়া হতো। কটন দেওয়া হতো সেই সময় সারা পৃথিবী থেকে। আইভরি গুডস মানে হাতির দাঁতের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র তখন দেওয়া হতো, ঠিক আছে। পিকক দেওয়া হতো, বিডস, টয়েস, এগুলো খেলনাপাতি, হ্যান ত্যান সব দেওয়া হতো। মানে তখন চীন কোথায়, তখন সবই আমরা, ঠিক আছে। মেইনস আইটেম অফ ইম্পোর্ট, যেগুলো আমরা নিতাম, যেগুলো আমাদের লাগতো, যেটা আমরা আমদানি করতাম, সে আমদানিকর বস্তুগুলো কী কী ছিল দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আমি আবার বলছি, খেয়াল করে করে এগুলো কিন্তু পড়তে হবে। এটা বললাম এক্সপোর্ট, এটা হচ্ছে ইম্পোর্ট। তো ইম্পোর্ট কী কী হতো, যেগুলো আমদানি হতো, গোল্ড, সিলভার, সেমি প্রেয়াস প্রেসিয়াস স্টোন। তার মানে আমরা যেহেতু আমাদের ওই মানে হরপ্পা সভ্যতাতে ব্রোঞ্জ পাওয়া গেছিলো, কিন্তু গোল্ডের ব্যবহার আমরা তখন আস্তে জানতে পারছি। মেসোপটেমিয়া অঞ্চলের লোকজন গোল্ড পরতো, তো সেখান থেকে মিশরের লোকজন গোল্ড পরতো, সেখান থেকে আমরা গোল্ডের ব্যবহার জানতে পারলাম।
যেই এখানকার লোকজন দেখতে পেলো গোল চকচক করছে, পাথরগুলো চকচক করছে, মানে দেখতে খুব ভালো, তখন মানুষজন কী করলো, বাইরের দেশ থেকে এই গোল্ড, সিলভার, সেমি প্রেসিয়াস যে স্টোনগুলো আছে সেগুলো কেনাকাটাই শুরু করে দিল। দ্য হরপ্পান ওয়ার অ্যাওয়ার অফ কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এক্সেট্রা, বাট দে ওয়ার নট অ্যাওয়ার অফ আয়রন। এরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। পরীক্ষায় কিন্তু বহুবার এসছে, হরপ্পার লোকজন লোহার ব্যবহার জানতো কি, জানতো না। খেয়াল করে পড়ে রাখবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে এখানে? না। নেই তো? না। এক্সটার্নাল ট্রেড, আরে আবার হ্যাং করছে। এক্সটার্নাল ট্রেড রেফারেন্সেস হ্যাভ বিন ফাউন্ড ফ্রম মেসোপটেমিয়ান লিটারেচার। ঠিক আছে, বাইরের দেশে যেসব ব্যবসা বাণিজ্য করা হতো সেটা মেসোপটেমিয়ার যে সাহিত্য সেখান থেকে আমরা তার উল্লেখ পাই। কি কি জায়গা থেকে করতো, যেমন দিলাম বা যেটা আমরা আর কি মানে কি বলবো, মেসোপটেমিয়াতে যে নামগুলো রয়েছে না, তো যেটা মেলুভা বলা হয় ওখানে সেটাই হচ্ছে হরপ্পা। যেটা মেসোপটেমিয়ার লিটারেচারে যেটা বলা হয় মাকান, সেটা হচ্ছে মাকরান পোস্ট। যেটা মেসোপটেমিয়ার লিটারেচারে দিলহাম, সেটা হচ্ছে বাহারেন। ঠিক আছে, তো এই রকম অঞ্চলগুলোতে কী কথা হতো, আমাদের দেশ থেকে মানে হরপ্পা থেকে, আমাদের দেশ বলতে হরপ্পা থেকে সেই সময় ব্যবসা বাণিজ্য করা হতো। নো মেটালিক মানি ওয়াজ দেয়ার অ্যাট দ্যাট টাইম। ধাতুর তৈরি কোনো রকম টাকা পয়সার ব্যবহার মানে মুদ্রা ছিল না। সো ট্রেড ওয়াজ ক্যারিড থ্রু বার্টারি সিস্টেম, মানে মানে বিনিময় প্রথায়। বিনিময় প্রথায়, যেহেতু তখন কোনো মুদ্রার ব্যবহার ছিল না, তো সেহেতু ওখানে বিনিময় প্রথায় ব্যবসা বাণিজ্য করা হতো। ঠিক আছে, দেয়ার ফর দ্য এক্সিস্টেন্স অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অ্যান্ড সেলস। এবার যদি বিনিময় করতে হবে, তো একটা গরুর সমান ওজনের ধান দেবো আমি, তো গরুটাকে ঝুলিয়ে দিল। ঠিক আছে, তো তার মানে কী করতে হবে, ঝোলানোর জন্য ওই ওয়েট অ্যান্ড মেজার্স মানে মালপত্র ওজন করার জন্য যন্ত্রপাতি দরকার হয়। স্কেলস পরিমাপ করার দরকার পড়ে, মানে পরিমাপ পদ্ধতি বা ওজন পদ্ধতি এগুলো কিন্তু চলে আসছে বা বিনিময় প্রথার জন্য। সমান পরিমাণে দেবো আমরা। The weights were made of chart, limestone, ceratite and were cubical in shape. ঠিক আছে, তো চার্ট, লাইমস্টোন, ceratite were cubical শেপের হতো, কিউব মানে চোঙ আকৃতির হতো। ঠিক আছে, দ্য লোয়ার ওয়েটস ফলোড দ্য বাইনারি সিস্টেম। এই যে দেখো আজকে আমরা মানুষজন আধুনিক কম্পিউটার চলে কিসে, বাইনারি সিস্টেমে চলে না, বাইনারি নাম্বার হিসাবে কম্পিউটার চলছে। ঠিক আছে, তো এই যে কম্পিউটার যেটা চলে বাইনারি সিস্টেম, সেই বাইনারি সিস্টেম তখন কী হতো, অল্প ওজনের যে বিষয়পত্রগুলো ওজন করা হতো সেগুলো বাইনারি সিস্টেমে মানে দশমিক সিস্টেম, ডেসিমাল সিস্টেমে কিন্তু করা হতো। মানে ডেসিমাল সিস্টেমে করা হতো তোমার হায়ার ওয়েটগুলো, আর লোয়ার ওয়েটগুলো বাইনারি সিস্টেমে তোমার হিসাব নিকাশ করা হতো। মানে তখনকার দিনের মানুষজন এতটাই উন্নত মস্তিষ্কের ছিল, তারা কিন্তু বাইনারি সিস্টেমে ব্যাপার তারা জানতো। বোঝা গেল? এই যে মানে হরপ্পা সভ্যতার পরবর্তীকালে যে 300 বছরের যে গ্যাপটা ছিল, তারপর আমাদের দেশের লোকজন সব মাথা মোটা হয়ে যায়। এই আর্যরা ঢুকলো, ফর্সা কালো, ঠিক আছে, বেদাবাদি করে মন্ত্র উচ্চারণ করা শুরু করলো, ব্যাস হয়ে গেল, গাধার দল হয়ে গেলাম আমরা। কিন্তু তার আগের মানুষজন এতটাই উন্নত ছিল, এতটাই ফাস্ট ব্রেনের ছিল, সারা পৃথিবী আর কি তাদেরকে আর কি ভয় পেত, মানে স্বাভাবিকভাবে তারা প্রচণ্ড উন্নত মানের ছিল। দ্য এভিডেন্স অফ আইভরি স্কেল হ্যাজ বিন ফাউন্ড ফ্রম লোথাল। তো হাতির দাঁতের তৈরি তোমার স্কেল পাওয়া গেছে, যেটা লোথালে পাওয়া যায়। সিলস ওয়ার ইউজড বাই ভেরিয়াস মার্চেন্টস অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ ওনারশিপ অফ দ্য প্রোডাক্টস। ঠিক আছে, তো এই যে ব্যবসাদার যারা ছিল, ব্যবসাদারদের কাছে শিলমোহর পাওয়া গেছে। তার কারণটা কি, তারা যে বিভিন্ন রকম যে জিনিসপত্রের যে তারা ওনার মানে মালিক, তো মালিকদের কি থাকে, মোহর থাকে, তো সেই মালিকদের মোহর সেটাই হয়তো তাদের আর কি মানে ক্লাসিফিকেশনটা করে দিত আর কি। ইন্ডিয়ান সিলস হ্যাভ বিন ফাউন্ড ইন মেসোপটেমিয়ান সিটিজ। ভারতবর্ষের কিছু কিছু ব্যবসাদারদের সেখানে গেছিলো ব্যবসা বাণিজ্য করতে, সে তার বৈশিষ্ট্য করতে জানতে পারি আমরা যে ইন্ডিয়ান কিছু কিছু মোহর সেখানেও রয়ে গেছে। কোথায় কোথায় পাওয়া গেছে মেসোপটেমিয়া শহরের, মেসোপটেমিয়ার যেসব সাইটগুলো রয়েছে সুসা, নিপুর, ইউয়ার এইসব অঞ্চলগুলোতে, বা পার্সিয়ান গল, পারস্য যে উপসাগর সেইখানে যে শহরগুলো ছিল, বাহারেন, ফেইলাকা, এইসব অঞ্চলে কিন্তু ভারতের শিলমোহরগুলোও পাওয়া গেছে। 3 cylindrical seal of Mesopotamian type have been found in মঞ্জুদারো। মেসোপটেমিয়ার যে ওই চোঙাকৃতির যে শিলমোহর, তার 3টে শিলমোহর পাওয়া গেছে তোমার মঞ্জুদারোতে।
এ পার্সিয়ান গল্ফ সিল, পারস্য উপসাগরের যে শিলমোহর সেটা পাওয়া গেছে তোমার কোথায়? লোথালে। ইট ইজ আ সার্কুলার বটম শেপড সিল। তো পারস্যের যে সিলটা মানে ইরানের যে শিলমোহর যেটা ছিল সেটা দেখতে আবার ওটা কী ছিল? গোলাকার বোতামের মতো দেখতে ছিল। বিডস ওয়ার ট্রেডেড অ্যান্ড এভিডেন্স অফ বিড মেকিং ফ্যাক্টরি হ্যাজ বিন ফাউন্ড ফ্রম লোথাল অ্যান্ড চান্দুদারো। তাহলে পশুপালন খামার করার জন্য যে বিভিন্ন রকম পশু পাখি তাদেরকে যে লেনদেন করা হতো, তাদের যে ব্রিড করা হতো, সেগুলোও কিন্তু লোথাল এবং চান্দুদারোতে তাদের ফ্যাক্টরিও পাওয়া গেছে, মানে খামার পাওয়া গেছে মধ্যে কথা। দ্য এভিডেন্স অফ ডকইয়ার্ড হ্যাজ বিন ফাউন্ড ফ্রম লোথাল। বন্দর পাওয়া গেছে, বন্দর এবং জাহাজ তৈরি করার যে সারাইখানা, ঠিক আছে, ডকইয়ার্ড, সেও পাওয়া গেছে লোথালে। স্যার বিড মেকিং ফ্যাক্টরিতে সিড গুলো তৈরি করা হতো না? সিট তো আছেই, পশু খামারও থাকতো, কারণ পশু চাষি তো এখানে যখন মানুষ সংখ্যা বেশি এবং তাদের যখন জনসংখ্যা বেশি হওয়াতে যখন পশুপালন বেশি করা হচ্ছে, দুটোই পাওয়া যাচ্ছে, ঠিক আছে, দুটোই হচ্ছে। দ্য এভিডেন্স অফ সি পোর্ট হ্যাজ বিন ফাউন্ড ইন রংপুর, বালাকোট অ্যান্ড সোমনাথ। তো রংপুর, বালাকোট আর সোমনাথ অঞ্চলে সমুদ্র বন্দর পাওয়া গেছে, ঠিক আছে। তো প্রাচীন সমুদ্র বন্দরগুলোর নাম কি? রংপুর, বালাকোট, সোমনাথ অঞ্চলে। Various metals were imported from various regions like কি তোমার ইম্পোর্ট করা হতো বিভিন্ন অঞ্চলে? গোল্ড আফগানিস্তান, ইরান, কোলার মাইন সাউথ ইন্ডিয়াতে করা হতো, কোপার করা হতো আমার ক্ষেত্রীয় অঞ্চলে, টিন করা হতো আফগানিস্তানে। এগুলো আমি বোঝাচ্ছি না আর, তাহলে কোথায় কোন অঞ্চলে কি মালপত্র যে রপ্তানি আমদানি করা হতো তার একটা লিস্ট রয়েছে। বোঝাতে লাগবে কি এটা? না স্যার। তাই স্কিপ করি আমি এটা? না স্যার। তো এটা তো কিছু নয়, শুধু মুখস্থ করতে হবে। হরপ্পান রিলিজিয়ান, ধর্ম কি ছিল সেই সময়? ধর্ম কি দেখা যাচ্ছে? দ্য আর্কিওলজিক্যাল এভিডেন্স থ্রু লাইট অন হরপ্পান রিলিজিয়ান লাইফ, ঠিক আছে। প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা হরপ্পা সভ্যতার ধার্মিক জীবনযাপন সম্বন্ধে জানতে পারছি। ভেরিয়াস এভিডেন্স ইন্ডিকেট দ্যাট হরপ্পান রিলিজিয়ান হ্যাড সাম ক্যারেক্টারিস্টিক্স অফ নেচার ওয়ার্শিপ। তারা প্রকৃতি পুজো যে করতো তার বিভিন্ন রকম আমরা বৈশিষ্ট্য খুঁজে পাই এখান থেকে। যেমন উদাহরণ কি? এভিডেন্স অফ ফায়ার ওয়ার্শিপ, আগুনের তারা পুজো করতো, হ্যাজ বিন ডিসকভার্ড ফ্রম লোথাল, কালীবঙ্গান অ্যান্ড বানোয়ারি। তার মানে যজ্ঞ করতো, বোঝা গেছে। দ্য গ্রেট বাথ হ্যাজ বিন ফাউন্ড ফ্রম মহেন্দ্রো হুইচ ইন্ডিকেট দ্যাট গ্রেট সিগনিফিক্যান্স ওয়াজ গিভেন টু ওয়াটার। মানে তারা যে ওয়াটার বা জলকে যে তারা প্রাধান্য দিত, জলের যে আলাদা করে তাদের একটা মানে কী বলবো গুরুত্ব ছিল, সেটা বোঝা যায় কোথা থেকে? ওই গ্রেট স্নানাগার থেকে, ঠিক আছে। জলের একটা আলাদা করে তাদের কাছে একটা ইম্পর্টেন্স ছিল, জলের গুরুত্ব তারা বুঝতে পারত। তো আগুনকে পুজো করলো, জলকে তারা পুজো করছে বা গুরুত্ব দিচ্ছে। সাম এভিডেন্স অফ ওয়ার্শিপ অফ প্লান্ট আর ট্রিজ, মানে ট্রিজ বলতে কোনটা? পিপল ট্রি। পিপল ট্রি মানে কোনটা? পিপল ট্রি বাংলা কি? বট গাছ। বেশ, তো এদের কি পুজো আচ্ছা করতো? পিপল ট্রি না, মানে পিপল গাছই না, বট গাছ তো বেনিয়ান। পিপল গাছ মানে অসত্য গাছ, অসত্য গাছ, অসত্য গাছকে বলা হয় পিপল ট্রি বাংলায়, ঠিক আছে। বানিয়ান ট্রি মানে তো বট গাছ। যাই হোক, হ্যাভ বিন ফাউন্ড। দ্য হরপ্পান বিলিভড ইন গডস অ্যান্ড গডডেস। তার কারণ তারা প্রকৃতিকে ভয় পেত, নেচার অফ ওয়ার্শিপ। মাদার গডডেস ওয়ার চিফ ডেইটি, মাতৃপুজোকে করা হতো এখানে বেশি করে। বিকজ লার্জ নাম্বার অফ ফিগার্স অফ স্কালচার্স হ্যাভ বিন ফাউন্ড ফ্রম হরপ্পান সেটেলমেন্টস। বিভিন্ন রকম মাতৃদেবতার মূর্তি পাওয়া গেছে এখান থেকে। বেশি পরিমাণে যদি মাতৃদেবতার মূর্তি পাওয়া যায় তো ন্যাচারালি সেখানে মাতৃদেবতাই করা হতো, পুজো করা হতো, আরাধনা করা হতো, তার বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে এখান থেকে। দ্য হরপ্পান পিপল ওয়ার অলসো বিলিভড ইন পটশিব। পটশিব বলতে এটাকে আমরা বলি আদি শিব। তো ওই যে পশুপতি বা পটশিব, তারও পুজো হচ্ছে যে করতো, সেটা কিন্তু পাওয়া যায় এখান থেকে বিভিন্ন রকম শিলমোহর থেকে। ফাউন্ড অন শিল ফ্রম মহেন্দ্রো অ্যান্ড সারাউন্ডেড বাই এলিফ্যান্ট, টাইগার, রাইনো, বাফেলো, অ্যান্ড বিলো দেম দ্য টেবল অফ 2 ডিয়ার আর সিটিং। মানে আদি শিবের চারপাশ দিয়ে বিভিন্ন রকম পশু পাখি রয়েছে, এলিফ্যান্ট, হাতি, রাইনো, বাফেলো রয়েছে, আর তার তলায় দুখানা ডিয়ার, হরিণ রয়েছে। যেমন আদি শিবের একটা শিলমোহর পাওয়া যায়, এবং আদি শিবের যে পূজা আচ্ছাটা হতো সেটাও কিন্তু আমরা পাচ্ছি কোথা থেকে? সে একটা শিলমোহর পাচ্ছি, যেটা মহেন্দ্রোতে
উত্থিত হয়েছিল। টাইগার আর অফেন রিপ্রেজেন্টেড অন ভেরিয়াস সিল, বিভিন্ন রকম শিলমোহর থেকে টাইগার বাঘের প্রতিচ্ছবি পাওয়া যায়। বাট দ্য এভিডেন্স অফ লিওপার্ড আর রেয়ার, চিতার কিন্তু সেরকমভাবে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। মানে বাঘ দেখতে পেয়েছে এরা, তাই এদের পরিচয় দেখতে পেয়েছে, চিতা দেখতে পায়নি, তাই চিতার সেরকমভাবে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। দ্য হরপ্পান অলসো হ্যাভ বিলিভ ইন ফার্টিলিটি কাল্ট অ্যাজ ভেরিয়াস এভিডেন্স অফ ফলাস হ্যাভ বিন ফাউন্ড ফ্রম কর্নার অফ এভরি হাউস ইন মহেন্দ্রদারো। তার মানে এদের প্রত্যেক বাড়িতেই যে জমি জমা ছিল, চাষবাস করতো, তাদের প্রত্যেক বাড়ির কোণাতে নাঙল দেখে সেটা বোঝা যেত। প্রত্যেক বাড়ির বারান্দাতে হরপ্পা মহেন্দ্রদারোতে ওই ফলা, যাকে বলা হয় নাঙলের ফলা, সে দেখেই বোঝা যাচ্ছে যে তারা চাষবাস প্রত্যেকের বাড়িতেই ছিল এবং তারা সেটাকে বেশ প্রাধান্য দিত আর কি, মানে চাষবাসকে আর কি গুরুত্ব দিত। তার মানে কি তারা কি জমিকে, ল্যান্ডকে মাতৃপুজো হিসাবে তারা কিন্তু গণ্য করছে, মাতৃদেবতা হিসাবে গণ্য করছে জমিকে, পৃথিবীকে। দ্য হরপ্পান অলসো ওয়ারশিপড অ্যানিমেল, তারা প্রাণীদেরকেও পুজো করত। দ্য ডিপিকশন অফ বুল অ্যান্ড ইউনিকর্ন অন সিল ইন্ডিকেট দ্যাট দে ওয়ার ওয়ারশিপড, ঠিক আছে। তারা ওই ষাঁড়, বৃষ এবং ইউনিকর্ন তারা কিন্তু তারা পুজো কাচ্চা করতো। এটা বোঝা যাচ্ছে কোথা থেকে? শিল দেখে, শিল মোহর দেখে বোঝা যাচ্ছে। দ্য এভিডেন্স অফ বিলিফ ইন অ্যামুলেটস হ্যাভ বিন ডিসকভার্ড ফ্রম ভেরিয়াস সেটেলমেন্ট হুইচ ইজ ইন্ডিকেটস দ্যাট হরপ্পান বিলিভ ইন সাম কাইন্ড অফ ম্যাজিক্যাল পাওয়ার্স। অ্যামুলেটস মানে কি গো? গয়নাগাটি, হ্যাঁ, তাবিজ, তাবিজ কবচ, একদম। প্রসাধনের দ্রব্য নাকি? মাদুলি, মাদুলি, বাংলা ভাষায় মাদুলি, মাদুলি, তাবিজ হলো। ঠিক আছে, মাদুলি। এই মাদুলি দেখে বুঝতে পারতো তারা কালাজাদু এইসব ব্যবসা পারে, ম্যাজিক্যাল ব্যবসা পারে, তারা বিশ্বাস করতো। দ্য এভিডেন্স অফ সার্পেন্ট ওয়ারশিপ হ্যাজ অলসো বিন ফাউন্ড ফ্রম ভেরিয়াস প্লেসেস, ঠিক আছে। দ্য হরপ্পান বিলিভস ইন লাইফ আফটার ডেথ, সো ডিফারেন্ট বারিয়াল প্র্যাকটিস ওয়ার দেয়ার। তারা যেহেতু জন্মান্তর বাদে বিশ্বাসী ছিল, তা বিভিন্ন রকমভাবে তারা মানে সব দাহ আর কি, হয় দাহ করতো অথবা কবর দিত, যাই করতো, বিভিন্ন রকম স্টাইলে তাদের আর কি সবের আর কি ওই কী বলা ওটা হয়, পরিণতি লাভ করতো আর কি। তো যাই হোক, তো যেখানে যে রকমের আর কি বারিয়াল সিস্টেম রয়েছে তার একটা চার্ট বানানো হয়েছে। কমপ্লিট বারিয়াল, সম্পূর্ণ বারিয়াল পাওয়া যায় হরপ্পাতে। ফ্র্যাকশনাল বারিয়াল মানে ভগ্নাংশভাবে অর্ধেক মানে বারিয়াল মানে কবর দেওয়া হতো ভাগওয়ান পড়া অঞ্চলে। পোস্ট ক্রেমেটেরিয়ান বারিয়াল মানে পুরো একেবারে মানে ধরো তোমার দাহটাহ করে দেওয়া হলো, তারপর ছাই বসটাকে তোমার মাটির মধ্যে কবর দেওয়া হলো, সেটা শুকানোটাই পাওয়া যেত। কফিন বারিয়াল, কফিনের মধ্যে তোমাকে মানে আর কি ইয়ে করা হতো, কবর দেওয়া হতো, সেটা হচ্ছে হরপ্পায় পাওয়া গেছে। পিট বারিয়াল পাওয়া যেত কালীবঙ্গানে, পট বারিয়াল শুকানোটা, জয়েন্ট বারিয়াল মানে স্বামী স্ত্রী, পুরুষ মহিলা, বা তোমার ওই যে কুকুর যেহেতু গৃহপতি পশু ছিল তাদের সাথে আর কি বারিয়াল, এগুলো পাওয়া গেছে কিন্তু লোথাল কালীবঙ্গন অঞ্চলে। দ্য বারিয়াল গ্রাউন্ডস ওয়ার অ্যাওয়ে ফ্রম হ্যাবিটেশন এরিয়া, যেখানে মানুষজন বসবাস করতো তার থেকে কিন্তু কবর স্থান অনেকটা দূরে ছিল। এটা মানেটা কি? তাদের একটা সিভিং সেন্স ছিল। তোমার বাড়ির আশপাশে কি কবর রয়েছে, কবরস্থান রয়েছে কি? আমাদের বাড়ির আশপাশে কি কবরস্থান বা শ্মশান থাকে কি? থাকে না তো। তবে শ্মশানের আশপাশ দিয়ে বাড়ি ঘরের থেকে অনেকটা দূরে থাকে। এখান থেকে বোঝা যাচ্ছে যে নগরের যে পরিকল্পনা সেটা সুন্দর ছিল। আগে আমরা ড্রেনেজ পেয়েছি, আগে আমরা দুর্গ পেয়ে গেছি, আগে আমরা উঁচু শ্রেণী তৃতীয় শ্রেণী পেয়ে গেছি, এবার কবর পাচ্ছি, একটা ইন্ডাস্ট্রি পাচ্ছি। তার মানে একটা আধুনিক সভ্যতা যা যা বস্তু থাকা দরকার এবং নগর পরিকল্পনা যা যা হওয়া দরকার তার কিন্তু বৈশিষ্ট্য আমরা এখান থেকে পরিষ্কারভাবে পাচ্ছি। এবার যেহেতু নগর পরিকল্পনা পাচ্ছি, তাহলে নগর পরিকল্পনা জেনে দেওয়া যাক নগর পরিকল্পনা কীরকম। আর অল্প একটু রয়েছে, বেশি কিছু নেই, ফটাফট হয়ে যাবে। দ্য টাউন ওয়াজ বেসিক্যালি ডিভাইডেড ইন্টু সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন। দুর্গ এবং নিচু শ্রেণীর শহরে এই শহরটা পুরো ডিভাইড করা থাকতো। ওই যে আগেও বলেছি গরিব এবং বড় লোকের মধ্যে পার্থক্য করার জন্য। দ্য রোড ফলো এ গ্রিড প্যাটার্ন, দ্যাট ইজ দে কাট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো রাস্তায় কী করা হতো, ভাগাভাগি হতো। তারপরে সুন্দরভাবে একটা ছক করে প্ল্যান সিটি ছিল। আর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রতিটা রাস্তাঘাট তৈরি করা হয়, তাহলে বাড়িঘরগুলো কিন্তু যখন তখন যেখানে তৈরি করা হলো তা তো নয়, তাহলে সুন্দর করে একটা ছকে করে বাড়িঘর ছিল, সেটা বুঝতে হবে। ব্রান্ড ব্রিক ছিল, তার শেপ তো আমরা বহুবার করে পড়ছি 1:2:4,
পোড়া মাটির ইটের দেওয়াল ছিল। দ্য ড্রেনেজ সিস্টেম ছিল ওয়াজ এক্সিলেন্ট, ড্রেনেজ সিস্টেমটা ভালো ছিল। দ্য ড্রেন ওয়্যার মেড বাই লাইম, মোর্টার অ্যান্ড জিপসাম, তার মানে কি সিমেন্ট দিয়ে বাধাই করা তোমার ড্রেনেজ ছিল, তাই না? যাতে পরিষ্কার সুন্দর, যাতে পয়ঃ প্রণালী ব্যবস্থা সুন্দর করে লাইম, মোর্টার অ্যান্ড জিপসাম, জিপসাম লাইম মোর্টার দিয়ে কি হয়, সিমেন্ট হয় না? তার মানে তারা আধুনিক ক্রাফট তারা জানতো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার। দেয়ার ওয়াজ সাইড এন্ট্রি অফ দ্য হাউস, এটা তো মেন এন্ট্রি ছিলই, আবার সাইড এন্ট্রি ছিলই। দেখবে যারা বড় বড় বাড়ি হয় তাদের মোটামুটি একটা করে বা দুটো করে বাড়ি থাকে, মানে গেট থাকে, পিছনের গেট, সামনের গেট, পাশের গেট থাকে, প্রধান গেট, সাইড গেট। তো এখানেও তাই ছিল, সাইডে একটা এন্ট্রি ছিল। নো উইন্ডো ফেসিং দ্য স্ট্রিট, রাস্তার দিকে মুখ করে কোনো রকম জানলা ছিল না। তার মানে কি তারা প্রাইভেসি জানতো, ব্যক্তিগত জীবন, রাস্তা দিয়ে মানুষজন যায়, তো রাস্তাঘাটের বাদ দিয়ে অন্যদিকে তোমার জানলা দরজা ছিল। তার মানে কি হলো, তারা প্রাইভেসি, ব্যক্তিগত জীবনকে আলাদা করতে পারতো। স্পেস বিটুইন টু হাউস, দুটো বাড়ির মধ্যে স্পেস রাখা হতো। টাইলড বাথরুম, মানে কি নেই সেই সময়, কি নেই, টাইলড বাথরুম বলতে তারা সেখানে ছিল। সাম হাউসেস হ্যাভ দেয়ার ওন ওয়েলস, কিছু কিছু বাড়িতে সেখানে তাদের নিজস্ব কুয়োও ছিল। এই কুয়ো যদি কিছু কিছু বাড়িতে থাকে তার মানে সেটা একটা আভিজাত্যের লক্ষণ না, যে আমার জলের ব্যবস্থা আমার পার্সোনাল, আমি ওই একই পুকুর থেকে নদী থেকে জল খাবো না, আমার নিজস্ব একটা কুয়ো থাকবে, তার মানে এটা একটা আভিজাত্যের লক্ষণ। ঠিক আছে? ডিফারেন্ট সাইটে কী কী জিনিস পাওয়া গেছে, যে হরপ্পার যে বিভিন্ন রকম যে সাইটগুলো ছিল, যেমন হরপ্পা, যেমন মহেঞ্জোদারো, যেমন লোথাল, যেমন চানুধারো, যেমন সুরকারোটা, যেমন ধোলাভিরা, যেমন বানোয়ালি, দানাবাদ, কোদাজিদি, যেই জায়গাগুলো রয়েছে সেখান থেকে কী কী জিনিস পাওয়া গেছে সেই জিনিসগুলোর একটুখানি দুটো তিনটে করে বৈশিষ্ট্য আমি শুধু একটা দুটো বলে দিচ্ছি, বা দুটো তোমার পড়ে নিতে পারবে। যেমন ফার্স্টে বলি আমি হরপ্পাটা। হরপ্পাটা কে শেয়ার করেছেন? দয়ারাম সাহানি। কবে করেছেন? 1921 সালে। পরীক্ষায় কোশ্চেন আসে, দেখো পয়েন্ট করে লেখা আছে। হরপ্পা শব্দ কোথায় অবস্থিত? রবির তীরে অবস্থিত, দেখো লেখা আছে, পরীক্ষায় প্রশ্ন আসে। ব্যারাকস in the form of rows of single room have been found, তার মানে সিঙ্গেল রুম ছিল সেখানে প্রত্যেকটা বাড়িতে, এখানে ব্যারাকস ছিল মানে বারান্দা ছিল, মানে একটা ব্যালকনি টাইপের ছিল। রেড স্যান্ডস্টোন টর্সো অফ নুড মেল হ্যাজ বিন ফাউন্ড, ঠিক আছে? লাল পাথরে মাটির মানে পাথর দিয়ে মানে পাথর দিয়ে তোমার ওই পুরুষের মূর্তি পাওয়া গেছে। টু ডিফারেন্ট টাইপ অফ বারিয়াল প্র্যাকটিস সেখানে রয়েছে, দুখানা মানে দুই ধরনের তোমার কবরের বৈশিষ্ট্য পাওয়া যায়, একটা সিমেট্রি এইচ টাইপ, একটা সিমেট্রি R37 টাইপ। এগুলো তোমার না জানলেও চলবে, বাট মোটামুটি পাওয়া যাবে যে এখানে ভিন্ন ধরনের একটা কবরের বৈশিষ্ট্য পাওয়া যায়। ঠিক একই রকমভাবে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মাউন্ট অফ মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। আচ্ছা, হরপ্পা শব্দটারও কিন্তু একটা কথার অর্থ আছে, বলতে পারবে কে? আমি এখানে লিখিনি, ভুলে গেছি। হরপ্পা কথার অর্থ কি? পারলে লিখে নাও। হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য, দ্য ফুড অফ দ্য অ্যানিমেল গড, পশুপতির খাদ্য। লিখে নাও, লিখে নাও। The food of animal গড, পশুপতির খাদ্য। ইংলিশ নামটা কি বললা, আর একবার বলবা? পশুপতির খাদ্য। খাদ্য ইংরেজি কি? ফুড। পশু ইংরেজি কি? অ্যানিমেলস। দেবতা ইংরেজি কি? কি? দেবতা ইংরেজি কি? গড। হয়ে গেল তো। হয়েছে? হ্যাঁ স্যার। চলো, তো মহেন্দ্র আবিষ্কার করেছে কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। তাহলে হরপ্পা আবিষ্কার করলো কে? দয়ারাম সাহানি 1921 সালে। মহেন্দ্র আবিষ্কার করলো কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। কোথায় এটা অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। লোকের ড্যাট
দ্য ব্যাঙ্কস অফ রিভার অফ সিন্ধু, ইন্দাস। তো এখানে কি কি পাওয়া গেছে সেগুলো উল্লেখ করা হয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা জায়গার কেয়ার করেছেন, কয়েক করেছেন, কোথায় অবস্থিত সেইগুলো লেখা আছে। এগুলো বোঝাতে হবে কি? না প্রত্যেকে বলো, বোঝাতে হবে কি? পরের দিনকে এখান থেকে কোশ্চেন ধরবা, এই যেগুলো যেগুলো এখন এই যে সব 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 বোঝা লাগবে কি? এগুলো প্রত্যেকটা জায়গা থেকে কি কি বৈশিষ্ট্য পাওয়া গেছে। ক্লিয়ার তো? সায়ন, অয়ন, হ্যাঁ স্যার। সুব্রত, নিখিল, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে আমি এখানে স্কিপ করে গেলাম, এখানে আর বোঝাচ্ছি না, এখানটা লাগবে না, শুধু জাস্ট এগুলো রিডিং মেরে দিও, তাহলেই হয়ে যাবে। কোথা থেকে কি কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, এখানে মগজমারি বা কনসেপ্ট ক্লিয়ার করার কোনো জায়গা নেই আমার। এবার পতনের কারণ, ডিক্লাইন অফ হরপ্পা সভ্যতা। হ্যাঁ, সভ্যতা এত বাম্পার সভ্যতা, একটা সুপার ডুপার হিট সভ্যতা, সেটা ধ্বংস হয়ে গেল। কেন হলো ধ্বংস হচ্ছে? কেন ধ্বংস হচ্ছে? ধরে নেওয়া হচ্ছে যেটা 1000 বছর আগে ধ্বংস হচ্ছে, ঠিক আছে, 1750 BC-তে এটা ধ্বংস হয়ে যাচ্ছে। এবং ধ্বংসের পেছনে কারণগুলো উল্লেখ করতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিকবিদরা বা প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন রকম কারণ দর্শাচ্ছেন। যেমন কে কারা কারা মানে হরপ্পা সভ্যতা তৈরি হলো কী করে, সেটা নিয়ে যেমন ভিন্ন মত রয়েছে, ধ্বংসের কারণ নিয়েও ভিন্ন মত রয়েছে। ভিন্ন মতগুলো কী কী? একটা হচ্ছে ফরেন ইনভেশন থিওরি, মানে বৈদেশিক আক্রমণ হয়েছিল। এখানে কোথাও তোমরা দেখলে যে হরপ্পা সভ্যতার লোকজন অস্ত্রশস্ত্র বানিয়েছে? তো এই যে এত এরা উন্নত লোকজন ছিল, এরা কোথাও অস্ত্র বানিয়েছে কি কোথাও? না স্যার এটা তো লোহার ব্যবহারই জানতো না। তারপরেই জানতো। আরে লোহার বাবা জানতো না, তারা তো ওই মানে হাতির দাঁত দিয়ে, পাথর দিয়ে, বানাতে পারতো লাঙল, কিন্তু কিন্তু তারা অস্ত্র কি বানিয়েছে কোথাও? না তার মানে এরা ছিল শান্তিপ্রিয় লোক। ভাই আমি খাচ্ছি, খাবার দাবার আমার কাছে এক্সট্রা রয়েছে, কোনো চাপ নেই, আমার ছেলে নাতি বউ সব রয়েছে, কোনো চাপ নেই, আমি এবার আমোদ প্রমোদ করছি, স্নানে চান করছি, পুজো আচ্ছা করছি, জীবনযাপন কেটে যাচ্ছে। কোনো রকমভাবে আত্মরক্ষার চিন্তা করেনি। এই যে শুধুমাত্র শান্তি চাই, যুদ্ধ নয় কথাটা, এটাও কিন্তু একটা বিপদের কিন্তু বার্তা আনতে পারে। ভাই তোমার নিজের প্রোটেকশন নিজের কাছে রাখো, ঠিক আছে, সেলফ ডিপেন্ডেন্ট হও। তো এই সেলফ ডিপেন্ডেন্স জানতো না। তো কে বলছে? গডউইন চাইল্ড বা স্টুয়ার্ট পিগট বা মর্টিমার হুইলার, এরা বলছে যে বৈদেশিক আক্রমণ হয়েছিল। অ্যাকর্ডিং টু দেম আর্যরা আক্রমণ করেছিল, ইনভেশন অফ আর্য, ঠিক আছে, আর্যরা আক্রমণ করে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গেছিল। According to this theory, the Vedic Aryan were superior in terms of offensive and defensive weapons. মানে আর্যরা কি ছিল? প্রথমে যাযাবর ছিল। যাযাবর লোকজন কি করতো? পশু শিকার করে খেত। পশু শিকার করে খেত মানে তারা লোহার ব্যবহার জানতো, ঘোড়ার ব্যবহার জানতো। এবার ঘোড়ায় করে লোহা ছুটিয়ে তরোয়াল নিয়ে তারা অ্যাটাক করে ফেললো। দেখলো তো বেশ ভালো, এখানে চাষবাস হচ্ছে, মারো এদেরকে মারো, ঠিক আছে, করে যখন দেখলো যে খাবার দাবার এখানে ভালোই আছে, চলো বসতি স্থাপন করে ফেলো। তো এরা বলছে আর্যরা বাইরে থেকে এসছে, অ্যাটাক করেছে, অ্যাটাক করার পর তারা বিভিন্ন রকম উইপন দিয়ে এখানকার লোকজনকে আর কি ইয়ে করে ফেলেছে, জব্দ করে ফেলেছে। তাদের জন্য কি ছিল? আর্যরা যেহেতু তারা ঘোড়ার ব্যবহার জানতো, রথের ব্যবহার জানতো, ঠিক আছে, তারা মিলিটারি পাওয়ার ছিল একটা, মানে তাদের একটা আর্মি ছিল, তারা এই হরপ্পার যে শান্তি, পিস লাভিং যে মানুষজন, তাদের ওপর তারা অ্যাটাক করেছিল। ক্লিয়ার? In support of their opinion, these scholars have been various archaeological literary evidence. তার বিভিন্ন রকম লিটারারি এভিডেন্স দিয়েছেন। এভিডেন্সগুলো, আর্কিওলজিক্যাল এভিডেন্সগুলো কি? 37খানা একদম স্কেলিটন কঙ্কাল পাওয়া যায় মহেন্দ্রতে, ঠিক আছে, তাদের মধ্যে 13 জন সিঙ্গেল হাউসে বসবাস করতো, রাস্তার ধারে, দেয়ালের ওপর, পাঁচিলের ওপর বিভিন্ন রকমভাবে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে কঙ্কালগুলো পড়ে রয়েছে, তার একটা বৈশিষ্ট্য পাচ্ছে। মানে পাঁচিলের ওপর যদি পড়ে থাকে কোনো কঙ্কাল দেহ, তার মানে বোঝা যাবে সে বাড়িতে অ্যাটাক হয়েছিল, তাই না? বোঝা গেল? তার মানে এরকম ছড়াছড়াভাবে বিভিন্ন রকম যে লাশ পড়ে রয়েছে, কঙ্কাল পাওয়া যাচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাটাক কিছু একটা হয়েছিল। আচ্ছা, উন্ড মাস, ক্ষতচিহ্ন ছিল, সেই সব কঙ্কালের গায়ে ক্ষতচিহ্ন ছিল। ক্ষতচিহ্ন তখন থাকে যখন তাদেরকে হত্যা করা হয়, কিল করা হয়, তাই না? দ্য এভিডেন্স অফ বার্নিং বাই ফায়ার ফাউন্ড দেম ভেরিয়াস সেটেলমেন্ট লাইক রাখিগড়ি অলসো ইন্ডিকেট অ্যাবাউট ফরেন ইনভেশন। তার মানে আগুন দিয়ে পুরো শহর পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার এভিডেন্স পাওয়া যাচ্ছে রাখিগড়িতে। তার মানে পুরো একটা কোনো আক্রমণ যে হয় সেটা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। সাহিত্যিক বৈশিষ্ট্য কী পাচ্ছে? এ নাম্বার অফ এভিডেন্স ফ্রম ঋগ্বেদা সংহিতা অলসো ইন্ডিকেট টুয়ার্ডস ইনভেশন অফ ভৈদিক আরিয়ান। তার মানে এই যে বৈদিক যুগে আর্যরা যে এসছে, ঋগ্বেদের সংহিতাতে তার একটা উল্লেখ রয়েছে। ঋগ্বেদ মেনশন আ প্লেস কল্ড হরুপ্রিয়া
হুইচ হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ হরপ্পা। ঠিক আছে, ঋগ্বেদে যাকে হরপ্রিয়া বলছে তাকেই আমরা মেনে নিচ্ছি হরপ্রিয়া নামে। তো এখানেই নাকি অ্যাটাক করে আর্যরা এসছে। তো এটা ঋগ্বেদে হালকা করে সংহিতাতে উল্লেখ করা রয়েছে। ইট অলসো মেনশনড নরমানিজ, দ্যাট ইজ দ্য পিপল হু ওয়ার লিভিং ইন মজুদারো। ঠিক আছে, ইন্দ্রা ইন টার্ম অফ পুরন্দর বলা হতো, পুরন্দর, ইন্দ্রকে পুরন্দর বলে ডাকা হতো। আর ভিত্রাহান্তা ইন ভেদিক লিটারেচার। তো যেটা আমরা হরপ্পা সভ্যতার যুগে যেটা ইন্দ্র বলছি, যাকে পুরন্দর বলছি, সেটাই বৈদিক যুগে বলা হতো ভিত্রহান্তা। ঠিক আছে, তো পুরন্দর কথার অর্থ কি? ডেস্ট্রয়ার অফ ফর্টিফাইড সিটিজ, মানে দুর্গ ধ্বংসকারী, তাকে তো পুরন্দর বলা হতো। তার মানে আর্যরা দুর্গ ধ্বংসকারী করেছেন। ভিত্রহান্তা মিনস দ্য শেয়ার অফ ডেমন। ভিত্রহান্তা মানে এই যে ইন্দ্রেরই অপর নাম ভিত্রহান্তা, মানে হচ্ছে মানে দস্যু দমনের একটা মানে দেবতা। দ্যাট মিনস হরপ্পা সভ্যতার লোকজন কিন্তু এই ইন্দ্রের পুজো করতো না, তারা আদিশিবের পুজো করতো বা মাতৃ পুজো করতো, কিন্তু আর্যরা ইন্দ্রের পুজো করতো। তার মানে তারা কী ছিল? তারা দানব টাইপের লোকজন ছিল। ঠিক আছে, তো ভিত্রহান্তা ইউজড টু অবস্ট্রাক্ট দ্য ফ্লো অফ ওয়াটার। তারা জলের বিরুদ্ধে তারা ওই এগিয়ে যেত। তো মানে নদী পার হয়ে তারা আসছে। ভিত্র ওয়াজ বেসিক্যালি দ্য ড্যাম বিল্ড বাই হরপ্পান পিপল। তার মানে কি, হরপ্পা সভ্যতার লোকজন যে ড্যাম, বাঁধ বানিয়েছিল, মনে আছে বলা হলো একটু আগে বাঁধ বানানোর কথা, সেই বাঁধ ধ্বংস করে দিল। যদি বাঁধ ভেঙে দেয় তাহলে কি হবে? এলাকাটায় বন্যা হয়ে যাবে না? হ্যাঁ, সুখের নগর ভেঙে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, দ্য ডিস্ট্রাকশন অফ দ্য সিটিজ ডেস্ট্রয়েড দ্য হরপ্পান আরবান লাইফ, হরপ্পান সিভিলাইজেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য ল্যান্ড ডেস্ট্রয়েড দ্য এগ্রিকালচার সারপ্লাস অ্যান্ড দেয়ারফর হরপ্পান সিভিলাইজেশন ডিক্লাইন। বাট দ্য ক্লোজার অ্যানালাইসিস অফ দিস ডিক্লাইন ইনহেরিটেড ইমিটেশন। দ্যাট মিনস বলতে যাচ্ছে যে এই যে তোমার পুড়িয়ে দিল, মেরে দিল, তারপরে বাঁধ ভেঙে দিচ্ছে, এতে কি হচ্ছে? হরপ্পা সভ্যতার যে শহরের কালচারটা, আরবান লাইফটা, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো আরবান লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে মানে সেখানকার যে এগ্রিকালচার যে উদ্বৃত্ত ছিল, সারপ্লাস, সেই খাবার দাবারে অনটন পড়ে যাচ্ছে বন্যা হয়ে যাওয়ার কারণে, এবং তাতে কি হচ্ছে? হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে, দ্য স্কেলিটনস হ্যাভ বিন ফাউন্ড ফ্রম দ্য ডিফারেন্ট লেভেল, বিভিন্ন লেভেলে পাওয়া যাচ্ছে, সেগুলো আমি আর এখনও বলছি না, এইগুলো খুব একটা লাগবে না তোমাদের জন্য। যারা বিসিএস পড়ো তাদের যারা দেখে নিও আর কি, বা যারা অপশনাল পেপার পড়ো হিস্ট্রি, তাদের জন্য একটু দরকার। জাস্ট আমি এক ঝলক বলে দিয়ে যাই। দ্য স্কেলিটন হ্যাভ বিন ফাউন্ড ফ্রম ডিফারেন্ট লেভেল, এই যে কঙ্কালগুলো বিভিন্ন লেভেলে পাওয়া যায়। দ্য ফরেন্সিক অ্যানালাইসিস অফ দ্য উন্ড মার্ক প্রুভ দ্য ডেথ হ্যাড অকার্ড আফটার দ্য কমপ্লিট রিকভারি অফ উন্ডেড মার্কস। ঠিক আছে, তো এই যে ফরেন্সিক অ্যানালাইসিস করা হয়েছিল, তো প্রত্যেকটা এই যে ক্ষত মার্ক, যেগুলো ক্ষত দাগ ছিল মৃতের শরীরে, সেগুলো পুরোপুরি আর কি মানে রিকভারি করা হয়েছিল। ঠিক আছে, দ্য ডিক্লাইন অফ হরপ্পান টুক প্লেস অ্যারাউন্ড 1750 BC অ্যান্ড দ্য আর্কিওলজিক্যাল এভিডেন্স প্রুভ দ্য আরিয়ান কেম ইন টু 2000 BC। তার মানে একটা 250 বছরের যে গ্যাপ, সেটা পাওয়া যাচ্ছে। তার মানে এই যে আর্যরা যে পুরোপুরি অ্যাটাক করেছে, সেখান থেকে কিন্তু একটা ফরেন্সিক রিপোর্ট থেকে একটা পার্থক্য পাওয়া যাচ্ছে যে না ভাই, এই যে ক্ষতগুলো তুমি পেলে, আহতর যে ক্ষতগুলো, সেগুলো কিন্তু সারাই হয়ে গেছিলো, মানে সেরেই উঠেছিল সে ক্ষতগুলো। তাহলে তো আর্যরা অ্যাটাক করেনি, তাহলে কি করে করলো? তাহলে নানা রকম মতবাদ শুরু হলো এখন থেকে। ঠিক আছে, মতবাদগুলো কি কি? কেউ কেউ বলছে বন্যা হয়েছিল। জন মার্শাল, এসআর রাও ম্যাকে বলছে যে হরপ্পা মহেঞ্জোদারোতে এভিডেন্স অফ ফ্লাডিং, বন্যার একটা পাওয়া গেছে, পরিচয় পাওয়া যায়, বন্যা হয়ে সভ্যতা ধ্বংস হয়ে গেছিলো। চেঞ্জ ইন দ্য কোর্স অফ রিভার, নদীর বাঁকের পরিবর্তন হয়েছিল। এই যে আজকে পঞ্চনদ পড়ছি আমরা, সিন্ধু, ঝিলাম, চেনাব, রবি, বিয়া, সুতলেজ, এই নদীর বাঁকের পরিবর্তন হচ্ছে। কারণ হিমালয় কি, তখন তো হিমালয় তৈরি হচ্ছে, হিমালয়ের তো কনস্ট্রাকশন এখনও চলছে, তাই না? তো হিমালয় যদি কনস্ট্রাকশন চলে, তাহলে নদীর বাঁকের পরিবর্তন হবে। তো নদীর যদি বাঁক পাল্টে যায়, তাহলে কি হবে? এই যে আমাদের এখনও হয় না, গঙ্গার বিভিন্ন রকমভাবে পাড় ধ্বংস হয়ে যায়, পাড় ভেঙে যায়, পাড় ভেঙে বহু মানুষের ঘর বাড়ি জলের তলে চলে যায় না এখনো? এইগুলো কিন্তু তখনও হয়েছে বলে সেই সময় বলছে যে এই লোকজন H.T. ল্যাম্ব্রিক, ইনি বলছেন যে নদীর গতিপথের চেঞ্জ হওয়ার জন্য কিন্তু পাল্টে গেছে। তার উদাহরণ কি দিচ্ছে? যেমন চেঞ্জ ইন দ্য কোর্স অফ রিভার ঘরঘর নদীটার তার গতি চেঞ্জ করছে, তার জন্য কি হচ্ছে? কালিবঙ্গাটা ধ্বংস হয়ে যাচ্ছে। আরিডিটি মানে কি? মানে হচ্ছে শুষ্কতা, খরা। তো ডিপি আগরওয়াল বা সুদ বলছেন কালিবঙ্গান যেখানে চাষবাস খুব ভালো হতো, যদি নদীর গতিরূপ পাল্টে যায় তাহলে কি আসে যাবে? খরা আসবে। তো খরা এসে গেলে কি হবে? সেখানে চাষবাস হচ্ছে না,
চাষবাস না হলে কি হবে, মানুষের খাবার দাবার নেই, সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, খরার কারণে হচ্ছে। কেউ বলছে, কেনেডি বলে একজন ঐতিহাসিক বলছেন যে ম্যালেরিয়া হয়েছিল, রোগ হয়েছিল। যেহেতু গরম বাড়ছে, জিওগ্রাফিক্যালি যেহেতু উষ্ণতা বাড়ছে সেই পৃথিবীর সেই সময়কে, তাপমাত্রা বাড়লে কি হয়, সেখান থেকে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায় না? তো ভাইরাস ব্যাকটেরিয়া যে ছড়াচ্ছে তাতে কী হচ্ছে, ম্যালেরিয়া আসছে। এবার তখনকার মানুষজন কোথাও রকম তুমি পেলে কি, যে চিকিৎসা সম্বন্ধে যাদের আইডিয়া ছিল, এতক্ষণ যেগুলো পড়লে কোথাও কি তোমরা পেলে চিকিৎসা সম্বন্ধে তাদের কোনো আইডিয়া ছিল? না তাহলে তারা চিকিৎসা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। ন্যাচারালি তারা কী হলো, বিভিন্ন রকম ম্যালেরিয়া টাইপের কোনো রোগ এসেছিল, সেই রোগের জন্য তারা এখানে মারা গেল। ম্যালেরিয়ার এভিডেন্স পাওয়া যেত আমার মহেন্দ্রতে, ঠিক আছে। আচ্ছা, ফিজিওকেমিক্যাল এক্সপ্লয়েশন, ওই যেহেতু তারা বিভিন্ন রকম আর কি মানে ধাতু আবিষ্কার করতে চাইতো, বিভিন্ন রকম এক্সপ্লয়েশন হয়েছিল, তার জন্য তোমার মারা যাচ্ছে লোকজন বলছে আর কি। তো এটা এম দেবটিপ বলেছেন। মোস্ট ভ্যালিড রিজিয়ান, যেটা একদম আধুনিককালে যেসব লোকজন আর কি মেনে নিচ্ছে যে কী কারণে অ্যাকচুয়ালি অর্পণতা ধ্বংস হয়েছিল, তার কারণটা তুমি যদি লেখো বা বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে ইকোলজিক্যাল ইমব্যালেন্স। এই যে এতক্ষণ ধরে আমরা যাই বলি না কেন, যে বন্যা হচ্ছে, খরা আসছে, নদীর গতিপথ পাল্টাচ্ছে, ম্যালেরিয়া আসছে, এই সব মিলিয়ে কী দাঁড়ায়, পরিবেশের রূপান্তর হচ্ছে না একটা? হ্যালো, পরিবেশের পাল্টাচ্ছে, পৃথিবীর পরিবেশ পাল্টে যাচ্ছে, তো পরিবেশকে রক্ষা করতে হবে আমাদেরকে। হরপ্পা সভ্যতার লোকজন সেরকমভাবে কিছু করতে পারিনি। দ্য ইকোলজিক্যাল ইমব্যালেন্স ডিস্টার্ব দ্য ফাইন ব্যালেন্স বিটুইন দ্য এগ্রিকালচার সারপ্লাস, আর্ট, ক্রাফট অ্যান্ড ট্রেড কমার্স। আজকে এই যে পরিবেশের যে ব্যালেন্স, সেটা ডিস্টার্বড হয়ে গেছিলো বলেই চাষবাস, তারপরে কারুকার্যকলা বা ব্যবসা বাণিজ্য সবার ওপর একটা প্রভাব পড়ে গেছিলো। এই যে জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিলাম, অ্যাজ দ্য পপুলেশন ইনক্রিজ, জনসংখ্যা বেড়ে গেল, চাষবাস দুম করে কমে যাচ্ছে, তাতে কী হয়ে যাচ্ছে, খাবার দাবারের সংকট পড়ে যাচ্ছে। খাবার দাবারের সংকট পড়ে গেলে কী হবে, তাদের মানুষজনের একটা ওই রোগ বিসুখ, পুষ্টিকর খাবার খেতে তো হয় একটা মিনিমাম, যাতে রোগ প্রতিরোধ করতে হতে গেলে একটা পুষ্টিকর খাবারের যোগান হওয়া দরকার। তো সেই পুষ্টিকর খাদ্যের অভাব পড়ে যাচ্ছে। যদি খাবার কম হয়, গরিব মানুষের সংখ্যা বেড়ে যায়, তাহলে তো তাদের দৈনন্দিন যে পুষ্টিকর খাদ্য সেটাই জুটছে না, তাদের তো রোগ অ্যাটাক করবেই। বোঝা গেল? দ্য ম্যালনিউট্রিশন চলে আসছে। দ্য হরপ্পান রিসর্টেড টু কাটিং অফ ফরেস্ট। জনসংখ্যা বাড়লে মানুষজন কি করে, বন জঙ্গল কাটতে কাটতে চলে যায়। আজকে গঙ্গা উপত্যকার দিকে, আজকে গাঙ্গেয় উপত্যকার দিকে, আগে এই সভ্যতাটা মেনলি কোন দিকে ছিল মনে করে দেখো, পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে মানে রাজস্থান, গুজরাট, পশ্চিম পাঞ্জাব, আফগানিস্তান, আমাদের পাঞ্জাব, এই অঞ্চল জুড়ে রয়েছে। এবার আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রাজস্থানে কী হয়েছে, লোকজন গাছ কাটা শুরু করলো, রাজস্থান কী হয়ে গেল, শুষ্ক থর মরুভূমি চলে আসলো না? বোঝা গেল? তো রাজস্থানে থর মরুভূমি আসছে কোত্থেকে? রাজস্থানের থর মরুভূমি কিন্তু আগে ছিল না। এই লোকজন প্রচুর পরিমাণে গাছ কেটে 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 জঙ্গল সাফাই করে ফেললো, থর এসে গেল। তারপরে আজকে আস্তে আস্তে নদী চলে আসছে, পলিমাটি আসছে, নতুন করে নদী আসছে, গঙ্গার দিকে মানুষজন এগিয়ে আসছে। তো গঙ্গার দিকে মানুষজন যদি পূর্বের দিকে এগিয়ে আসে, তাহলে কী হবে, জঙ্গল কাটতে হবে, জঙ্গল কাটে গেলে কী হয়ে গেল, মানুষজন আরও গাছপালা কেটে গিয়ে চাষবাস করা শুরু করছে। তার মানে কি, ব্যালেন্স, প্রকৃতির যে ব্যালেন্স, সেই ব্যালেন্স কিন্তু ডিস্টার্বড হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে, আর মানুষজন এসব ভুলভাল করে প্ল্যানটা তাদের নষ্ট করছে। এই যে ইমপ্ল্যান্টস, একটা সিস্টেম, তাদের কী হচ্ছে, তাদের নানা রকমভাবে সমস্যা হচ্ছে, এগ্রিকালচার সারপ্লাস নষ্ট হয়ে যাচ্ছে। তো ম্যালনিউট্রিশন হচ্ছে, সারপ্লাস নষ্ট হচ্ছে, এদিকে মানুষজন পরিবেশটাকেও নষ্ট করছে। এক্সটার্নাল ট্রেড অলসো ডিক্লাইন্ড আফটার 1900 BC। তো ন্যাচারালি কী হবে, তোমার যদি এই যে খাবার দাবার নিজেরই যদি লাগে, ধরো যে তোমার আগে লোক ছিল 50 জন, খাবার ছিল 1500 লোকের, তো তুমি এক্সট্রা খাবারটা তুমি বাইরের দেশকে বিক্রি করতে পারতে। এবার তোমার লোক হয়ে গেল 1500 লোকজন, আর খাবার রয়েছে 50 জনের, তুমি কি বাইরে বিক্রি করতে পারবে? বাইরে বিক্রি করতে পারবে না। তার মানে কি হলো, বাইরের দেশের যে মানে বৈদেশিক যে আমদানি রপ্তানি, সেটা হয়ে যাচ্ছে বন্ধ। যদি বৈদেশিক যে আমদানি রপ্তানি যদি বন্ধ হয়, তার মানে কি অর্থনীতি ভালো থাকবে? অর্থনীতিতে চাপ পড়ে যাবে। তার মানে সেই সভ্যতাটা কিন্তু অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে। ঠিক আছে? ভেরিয়াস আর্কিওলজিক্যাল এক্সকাভেশন ব্রিং টু লাইট দ্যাট সাম ওয়ার লাইক গ্রুপস। এবার কি হচ্ছে, ওই যে বলা হয় না অস্তিত্বের সংগ্রাম, আজকে যদি খাবার নিয়ে সমস্যা হয় নিজের এলাকার মধ্যেই, তাহলে কি হবে, নিজের পাড়ার সাথে আরেকটা পাড়ার মারপিট হবে, তাই না? ধরো তোমার এরিয়াতে যদি আজকে অক্সিজেনের অভাব পড়ে যায়, তাই তুমি টানাটানি করবে না দুটো বাড়িতে, পাশাপাশি বাড়িতে আমার মারপিট হবে না? তো সেটাই হচ্ছে, নিজেদের মধ্যে তখন খাওয়াখাই লেগে যাচ্ছে, মারপিট লেগে যাচ্ছে।
The gradual shift of the concentration of the Harappa settlement towards the Gujarat region after 2000 BC also indicates the same. এই সময়তে এই গুজরাটের যে এই যে শিফট পাল্টে পাল্টে লোকজন যাচ্ছে তার একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, ঠিক আছে। দ্য ডিক্লাইন ইজ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ট্রেড এফেক্টেড দ্য ডিমান্ড অফ আর্ট অ্যান্ড ক্রাফট। যেই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কি আর মানুষজনের যখন জীবিকাই ঠিকঠাক করে হচ্ছে না, মানুষের যখন খাবার দাবি ঠিকঠাক করে নয়, তখন মানুষজন শখে কি আর ওই শিল্পকলা করতে পারবে? মানুষের শিল্পকলা কখন করতে পারে? মানুষের যখন খাবার থাকে। এই রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এত কবিতা লিখতে পেরেছেন, কেন করতে পেরেছেন? খাবার নিয়ে কোনো চিন্তা করতেন তাকে কোনো দিন? সারাদিন ধরে শুধু কবিতা লিখে গেছেন, কোনো চাপ নেই। তুমি কবিতা লিখতে পারবে ইচ্ছা করলো? তোমার ট্যালেন্ট থাকলে পারবে? তোমার যদি পেটে ভাত না থাকে তুমি করতে পারবে কি? এক্স্যাক্টলি। সুতরাং যাদের কোনো খাবার দাবার নেই, ব্যবসা বাণিজ্য নেই, তারা কিন্তু সেই আর্ট অ্যান্ড ক্রাফট করতে পারছে না, ঠিক আছে। তার ফলে তাদের কী হচ্ছে, মাইগ্রেট যে পার্শ্ববর্তী যে মাইগ্রেট পিপুল রুরাল এরিয়া সেখানে চলে যাচ্ছে। তাহলে শহর থেকে মানুষজন কী করছে, বাধ্য হয়ে গ্রামীণ এলাকায় চলে যাচ্ছে, তাহলে পরিযায়ী হয়ে যাচ্ছে, ঠিক আছে। হুইচ লিড টু ডিপোলিউশন অফ হরপ্পান সেটেলমেন্ট। এই যে হরপ্পা সভ্যতাতে যে আস্তে আস্তে জনসংখ্যা কমে যাচ্ছিল তার কারণে এটা। বাট দ্য ডিক্লাইন ওয়াজ লং ড্রন ওয়ান অ্যান্ড ইন সাম প্লেসেস কন্টিনিউড 1300 BC। আস্তে আস্তে বিভিন্ন লোকজন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে ধীরে 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 ওই পার্টিকুলার যে হরপ্পা সভ্যতা যেটা একটা সময় বিখ্যাত ছিল সেটা আস্তে আস্তে বন্যা, আগুন লেগে বা আর্থকোয়েক হয়ে মাটির তলায় চলে যায়। তো এই হচ্ছে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। বোঝা গেল? তার মানে এখান থেকে তুমি কি শিখলে হে? এখান থেকে তুমি শিখছো যেটা বর্তমানে চলছে। আজকে বর্তমানে আমরা গাছ কাটছি, আজকে বর্তমানে আমরা ম্যানগ্রোভ ধ্বংস করছি, আজকে বর্তমানে আমরা পরিবেশ রক্ষা করছি না, তাই আমাদের কি হচ্ছে, অক্সিজেনের অভাব পড়ে যাচ্ছে। আজকে আমরা সবাই চাকরি করার দিকে মন দিচ্ছি, চাকরি করার দিকে মন দিয়ে কী করে ফেলছি, সবাই চাকরি করে চাষবাসটার দিকে কেউ দেখভাল করছে না, চাষের জমি কমে যাচ্ছে। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করছি না, জনসংখ্যা বাড়ছে না, লকডাউন হচ্ছে, জমির মতো ছেলেপুলে হচ্ছে, মরছেও ছেলেপুলে তার 10 গুণ ধরে হচ্ছে। তাতে কি হচ্ছে, জনসংখ্যা না হওয়ার জন্য খাবার দাবারের সেই চাপ থেকেই যাচ্ছে সারা জীবন ধরে। খাবার দাবার যদি চাপ থেকে যায় তাহলে আমরা উদ্বৃত্ত যে জিনিসটা এক্সট্রা যেটা, সেই এক্সট্রা জিনিসটা আমরা পাচ্ছি না। এক্সট্রা জিনিস না পাওয়ার জন্য কী হচ্ছে, বৈদেশিক কোনো ডিলিং করতে পারছি না। ডিলিং করতে না পারার জন্য আমাদের অর্থনীতি যে টালমাল অবস্থা, ইকোনমি শেষ আমাদের, ঠিক আছে। আমাদের দেশের এই যে অবস্থা যেগুলো চলছে, তুমি খেয়াল দেখো সব সেম চলছে। আজকে এত জনসংখ্যার লোকজন, চাষবাস খাবার দাবার ঠিকঠাক নেই, গরিবই রয়েছে বলে তারা ম্যালনিউট্রিশনে ভুগছে, পুষ্টি নেই, তাহলে রোগ বিসুখ হ্যানত্যান লাগবে। আজকে করোনা খুব কঠিন রোগ নয়, আজকে ভ্যাপার টানলেই মোটামুটি ঠিক হয়ে যায়, চেতনা ঠিক হয়ে যায়। কিন্তু অশিক্ষা, কুশিক্ষা, খাবার দাবার ঠিকঠাক নেই, পুষ্টির জোগান নেই, কত গরিব লোক কত কিছু করতে পারছে না, তাদের তো লোক তো মরবেই, তাহলে লাশ তো ভাসবেই, কিছু করার নেই। এবং তার যথাযথভাবে কোনো রাজনৈতিক সচেতনতা নেই। রাজনৈতিক বলতে প্রথম দিকে হরপ্পায় দেখো একটা পরিষ্কারভাবে রাজনৈতিক একটা সেন্ট্রালাইজেশন ছিল, যেটা আর কি সুষ্ঠু জীবনযাপনকে বন্টন করতো, সেটা কোনো স্বার্থের বিনিময় হতো না, তারা আমোদ প্রমোদে থাকতো। কিন্তু পরবর্তীকালে একে অপরকে অ্যাটাক করছে, তার মানে একটা দুষ্ট রাজনীতি চলে আসছে যে আমি টিকে থাকবো, লোকে মরে যাক, আমার ভালো হলেই ভালো। এবার আমার ভালোটা আমার ভালো, লোকের ক্ষতি করে ভালো, এই যে চিন্তা যখন আসছে, আগে কী হচ্ছিল, সবারই ভালো হোক, এখন কি হচ্ছে, আমার ভালো হোক কিন্তু লোকের ক্ষতি হয়ে যাক, তাহলে কী হবে, আমি সারা পারমানেন্ট টিকে থাকবো। এই চিন্তাটা, এটা কিন্তু অবক্ষয়ের লক্ষণ। তো তোমরা যারা সিভিল সার্ভিস পরীক্ষায় আসবে, যা সিভিল সার্ভিস পরীক্ষায় যদি নাও আসো, যারা অন্যান্য সার্ভিসে যাবে তারা তো প্রত্যেকেই সিভিল সার্ভেন্ট হবে। আফটার অল ছোটো বড়ো ABCD যে লেভেল চাকরি বাকরি করো না কেন, প্রত্যেকে তো তোমার সোসাইটির, সিভিল মানে কি, সোসাইটি, সমাজের তো রক্ষা করার জন্য তোমরা একটা এমপ্লয়ি হবে। তো এইগুলো পড়ার কারণটাই হচ্ছে যখন তোমার পোস্টিং পড়বে, তো যখন তোমার পোস্টিং হবে তখন তোমরা কী কী দায়িত্ব পালন করার জন্য কী কী জিনিস মাথায় রাখবে। এই যে আজকে এই যে ঝড় আসে, প্রায় সাইক্লোন হয়, তো সাইক্লোনে এত ক্ষয়ক্ষতি হয় কেন, এত ক্ষয়ক্ষতি হচ্ছে কেন? কারণ নদীর পাড়ে আমরা বৃক্ষরোপণ করি না, আজকে ম্যানগ্রোভ কেটে ফেলছি, সমান তেলে ম্যানগ্রোভ কাটছি, চিংড়ির ভেড়ি করছি, চিংড়ির ভেড়ি করে ইকোনমি সাময়িককালের জন্য লাভ করতে গিয়ে একদম টানা ইকোলজিক্যাল সিস্টেমকে চেঞ্জ করে দিচ্ছি। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সরকার 2-3টে প্রকল্প ছাড়াও মানুষজনের মধ্যে কোনো রকম পরিবর্তন আসছে না যে ম্যানগ্রোভ লাগাতে হবে, বাঁচাতে হবে। তো তোমরা যদি কোনোদিন পোস্টিং পড়ে ওখানে, সেই কাজকর্মগুলো তোমাদের করতে হবে। বা সাধারণ যে মানুষ হয়ে তোমরা যে এগুলো শিখছো,
সেগুলো তোমাদের পোর্ট্রে করতে হবে, সেগুলো কাজে লাগাতে হবে। যদি করতে না পারি তাহলে আমরা একদিন ধ্বংস হয়ে যাব। আজকে ওখানে যখন ম্যালেরিয়া হয়েছিল, আমাদের এখানে করোনা হচ্ছে, তাহলে আমরাও ধ্বংসের দিকে এগোচ্ছি। তো সিন্ধু সভ্যতার ইতিহাসগুলো পড়ার কারণটাই একটা, যে ভাই সভ্যতার জন্য আমাদের ধ্বংস না হয়ে যায়, যাতে আমরাও ডিক্লাইন না হয়ে যায়। বোঝা গেল? টপিকটা কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার। অল ওকে, অল ক্লিয়ার? স্যার পরের দিন কি হ্যাঁ, স্যার। স্টোনেজটাও নেবেন? হ্যাঁ হ্যাঁ, সব পড়া ধরবো। ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার বলছি আগের দিনের একটা জিনিস একটু বুঝিয়ে দেবেন আরেকবার। কি বলো? আগের দিন যে স্টোনেজ পড়িয়েছিলেন না, হুম, ওটা ওই যে আপার প্যালিওলিথিক এজ যেটা বলেছিলেন, ওখানে ছিল না যে ওই দিস পিরিয়ড ডিউরিং দ্য মডার্ন ম্যান নোন অ্যাজ হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। কত পৃষ্ঠা, কোন জায়গাটা? একদম ফার্স্ট যেটা পিডিএফ দিয়েছিলেন, হ্যাঁ বলো, কোন পৃষ্ঠাটা? একদম ফার্স্টের পেজটা। হ্যাঁ বলো, খোলা আছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, বলো। ও আমি পিডিএফটা খুলেছি, এখন দাঁড়ান। হ্যাঁ এই যে সেকেন্ডের যে রোটা, বা যেখানে কারসারটা আছে না, এইটা? না না তার পরেরটা। এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই যে ওখানে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স আছে না, হ্যাঁ, ওটা কি শুধু হোমো সেপিয়েন, মানে মানুষ তো হোমো সেপিয়েনই বলা হয়। হোমো সেপিয়েন সেপিয়েন। পরে সেপিয়েন্সটা সাবস্পিসিস। হোমো সেপিয়েন্স মানে আধুনিক মানুষ হয়ে যাচ্ছে। তার আগেরটা হচ্ছে একটু প্রাচীন মানুষ, এখন হয়ে যাচ্ছে এটা হোমো সেপিয়েন আর্কেইক, মানে এটা হচ্ছে মধ্য মানব। তার আগে তোমার হচ্ছে হোমিনিড, মানে এটা হচ্ছে আদি মানব। তা আদি মানবের থেকে আধুনিক মানব, মানে মধ্যবর্তী মানব, তারপরে হচ্ছে আরও আধুনিক মানব। যত যুগ এগোচ্ছে তত মানুষজন আরও আধুনিক হচ্ছে। তো আধুনিক মানবের বৈশিষ্ট্য শুরু হয়ে গেছে কবে থেকে? আপার প্যালিওলিথিক এজ থেকে, হোমো সেপিয়েন সেপিয়েন্স। সেপিয়েন্সের একটা এস হবে তো স্যার, দুটো করে এনের পর? না, ওটা আরও তোমার আপডেট হওয়ার জন্য সেপিয়েন সেপিয়েন্স। তাহলে এটার পরে কি শুধু হোমো না স্যার, সেপিয়েন্স? মানে হোমো সেপিয়েন্স যে স্পিসিস নেমটা যেটা সেপিয়েন্স লিখেছেন, হ্যাঁ সেপিয়েন বলে কোনো স্পিসিস নেম তো হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব। এস হবে সেপিয়েন্স সেপিয়েন্স, আর পরের সেপিয়েন্সটা তো সাবস্পিসিস, আর হ্যাঁ। আগেরটা স্পিসিস নেম। হ্যাঁ বলো, কি বলছো? মানে এর পরেরটা কি হবে, শুধু হোমো সেপিয়েন? একই ব্যাপার, এটাই থাকবে। হোমো সেপিয়েন্স সেপিয়েন্স থেকে যাবে, এর পরেরটা কি? হোমো সেপিয়েন্স থেকে যাচ্ছে, মেসোলিথিক তাই থেকে যাচ্ছে, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স থেকে যাচ্ছে। মানুষের তিনটে রূপ বলছে। প্রথমে ছিল বাঁদর, বাঁদর থেকে আসছে হোমিনয়েড, হোমিনয়েড থেকে তোমার আসছে হোমো সেপিয়েন্স আর্কাইক, তারপরে আসছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, যেটা তোমার মতো দেখতে, আমার মতো দেখতে। বোঝা গেল? সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। সবথেকে ভালো লক্ষণ এই যে ঋত্বিক, দেখো তার ছবি আছে এখানে, ওর মতো দেখতে, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। বোঝা গেছে? বেশ। স্যার বলছি হুম, স্যার বলছি যে আপনি যে ওই যে সিঙ্গুরের যে কথাগুলো বললেন না, তো আমাদের কিছু যে ওখানে শুনতে পাচ্ছি না, ক্লিয়ার করে বলো, আওয়াজ আসছে না। হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। বলছি যে আপনি যে ওই সিঙ্গুরের কথাগুলো বললেন না, এখান থেকে যে পয়েন্টগুলো আমি বুঝতে পারলাম, তাহলে হচ্ছে আমি ব্রডে ডেসক্রিপটিভে ওখানেও তো আমি লিখতে পারি যে এই সিঙ্গুরের পয়েন্টগুলো আমি মানে পয়েন্টগুলো ট্যাগ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বুঝলেন, তাহলে আমি এক্সট্রা কন্টেন্টটা পেয়ে গেলাম, উত্তরটা একটু বেড়ে গেল, ওটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ কি যেখান থেকে খুশি পড়ো। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এরপরে দিন শুধু এইটা আর ওই স্টোনেজটা ধরবেন পরে? কি পড়া ধরো তার কোনো ঠিক নেই, যা পড়া আছে সমস্ত পড়া রেডি করে থাকো, আমি পড়া যখন তখন ধরে নেবো। পড়া আমি ধরবই, যা যা পড়ি ফেলেছি সমস্ত পড়া রেডি করো, যাদের কাছে যা যা পড়া আছে সমস্ত পড়া রেডি করো। আর যার যার ক্লাস যেগুলো হয়নি, যেমন এই অদিতি বা যারা যারা নতুন নতুন আছো, যারা যারা আমি তোমাদের টপিকগুলো বলে বলে দেবো গ্রুপে, যে ভাই এটার ব্যাকআপ ক্লাস চলছে এই অন্যান্য দিনগুলোতে, যার যেটা করতে ইচ্ছা করবে তারা চলে এসো, ঠিক আছে? পৃথা যাদের প্রত্যেককেই বলে যাচ্ছি যে এটার টপিকগুলো যেগুলো ব্যাকআপের লাগবে সেগুলো যারা যেটা করোনি সেটা করে নেবে। ধরো কিছু ইকোনমি, ধরো কিছু তোমার জিওগ্রাফি অথবা ইতিহাস, যেগুলো ব্যাকআপে লাগবে সেইগুলো তোমরা করে নেবে, যা যেটা করোনি। ওকে ওকে ঠিক আছে, চলো রেকর্ড অফ করলাম।